আশ্বিনে শরৎ পাতে শরৎকালের মূল আকর্ষণ দুর্গা উৎসব বা দুর্গাপূজা। বাঙালি ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই উৎসব। দুর্গাপূজা মানে বাঙালির আবেগ, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব, তাই দুর্গাপূজাকে শারদীয় উৎসব বলা হয়। হিন্দুদের মধ্যে পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের আধিপত্য শুরু। দেবী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে জাগ্রত করা হয় মাতৃশক্তিকে। দুর্গার আগমনের জন্য বাঙালির অপেক্ষা করে সারা বছর ধরে। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে দুর্গা নিয়ে আসে বাংলার ঘরে ঘরে আনন্দ। আকাশে বাতাসে মুখরিত হয়ে তার আগমনের ধ্বনি। উৎসবের আনন্দে সনাতনী বাঙালিরা মাতোয়ারা। স্কুলের ছুটি হলে ছুটিদের মধ্যে আনন্দের সীমা থাকে না। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ছাড়াও লক্ষ্মী পূজা, কালী পূজা এবং শরৎকালেই উদযাপিত হয়। নিশিতিপুর গাঁয়ের পূর্ব প্রান্তে নোয়াপাড়া নামক একটি মহল্লা রয়েছে। সেখানে গাঁয়ের সনাতন ধর্মাবলম্বীদের বসবাস। সে মহল্লায় বনেদি বাড়িতে দুর্গোৎসবের তোড়জোড় চলছে। প্রতিমা গড়ন থেকে শিল্পী তুলি টানে জেগে ওঠা প্রতিমার ত্রিয়ন আর ডাকে কাঠি পড়তে শুধু সময়ের অপেক্ষা। তবুও যেন থেমে নেই তাদের আনন্দ উল্লাস। প্যান্ডেল স্থাপন করে লাইটিং লাগানো বন্দোবস্ত চলছে। অপরান্তে একই গ্রামের উত্তর পাড়াপড়শিরা মেতে উঠেছে বিয়ের আমোদ আহ্লাদে আনন্দোচ্ছ্বাসে। 90 দশকের বিয়ে মানে বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাচ্চা কাচ্চার হই হুল্লোড়ে কন্যার বাড়ির জমজমাট। সে সময় বিয়ের প্রধান অতিথি হতেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওর বন্ধু বান্ধবরা। নিজেদের বাড়ির ছাদে বা উঠোনে আয়োজন করত এই অনুষ্ঠান। কাঁচা হলুদ বাটা হতো, সঙ্গে হতো সঙ্গীত, হলুদ বাটো, মেহেন্দি বাটো। কন্যা দাদি, নানি, বাবি ও পাড়া মুরব্বীরা একদিকে গীত গাইতেন, অন্যদিকে কাঁচা হলুদ ও মেহেদি পাতা বাটাবাটি চলতো। যেন চারপাশ আনন্দের জোয়ার ভাসছে। সেই সাথে হলুদ বাটা দিয়ে হাতে রং খেলা, একে অপরকে হলুদ লাগিয়ে আনন্দিত হতো দ্বিগুণ। তারপর উঠোনে কিংবা পাশের বড় কোনো মাঠে সামিয়ানা টাঙিয়ে আরম্ভ হতো বিয়ের প্রতিভোজন। তখনকার সময়ে সকাল থেকে পার্লারে ছোটাছুটি প্রবণতা ছিল না। আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে যে ভালো স্বাদ জানতো তার উপরেই ন্যস্ত করা হতো কনেকে সাজানোর ভার। বিয়েতে এই যে আত্মীয় প্রতিবেশীদের সমাগম, তারা নিজেরাই নিজেদের মাঝে কাজ ভাগাভাগি করে নিতেন। এমনকি খাবার পরিবেশনের জন্য কোনো পরিচালক ছিল না। পাড়া ছেলেপুলেরা কোমরে গামছা বেঁধে নেমে পড়তো খাবারের পরিবেশনের কাজে। এমন জমকালো আধুনিকতা অনুসরণের অর্থে ব্যয়বহুলতা ছিল তখন, তবে আনন্দ কোনো কমতে ছিল না। সুরমা কাজল পড়ুয়া কন্যার ডাগর নয়নে আলতা আলতা বিছপ্রাঙ্গা দুটি রাঙাচরণে, কন্যার রাঙাচরণে ও কন্যার রাঙাচরণে হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ে সাজবে কন্যা, নরম নরম বৌরে ক্যাসেট চলমান বিয়ের গান। সঙ্গে সুর তুলছে পাড়া প্রতিবেশী, আজ হাসবার বিয়ে। বিয়েটা হচ্ছে অমিতের সাথে। বোনের বিয়ে উপলক্ষে বদুলে বাড়িতে নানান মানুষের আনাগোনা। গতকাল থেকে পুরোদমে চলছে বিয়ের কাজকর্ম। হাসবার পিতা খালেক রহমান বড় কন্যার বিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত করেছেন। কোনোরকম ত্রুটি রাখেনি বিয়েতে। বাড়ির আঙিনা সেজেছে নতুন রূপে। বাড়ির প্রবেশ পথ বড় বড় বাঁশ গেথে লাল সাদা সামিয়ানা টাঙিয়ে বানানো হয়েছে হাসবার বিয়ের গেট। গেট থেকে বাড়ি উঠান পর্যন্ত জ্বলজ্বল করছে নানান রঙের মরিচা বাতিতে। চুমকি বসানো সামিয়ানা দিয়ে উঠানে মাঝখানে চারদিক বেড়ি বাঁধে বানানো হয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের এক কোণে ছোট্ট একটি চৌকি খাট পেতে তাতে রঙিন কাগজ আর দেবদারু গাছের পাতা দিয়ে সাজানো হয়েছে বরের বসার স্থান। বাকি অংশ জুড়ে খাবারের টেবিল পাতানো। প্যান্ডেলের পিছনে উঠানের এক কোণে 3টে ডেক্সিতে তৈরি হচ্ছে ভোজ্য। নবনী তার কিছু মহিলা হাসবাকে নিয়ে এসেছে কলপারে। গায়ে তার লাল পাড়ে কাঁচা হলুদ কাপড়, লাল সাদা ডোরকাটা একটি গামছা কাপড়ের উপর জড়িয়ে দু হাতে আঁকড়ে ধরে রেখেছে। তাকে নিয়ে বসানো হয় শিলে। হাত মুখে হলুদ মাখিয়ে 5 জন মহিলা নোড়ার উপর পান পাতা আর সরিষা তেল একত্রে বিয়ের নানান অনুষ্ঠান পালন করছেন।
হাসবা বাবলেশীন চোখে চেয়ে আছেন, সবটা দেখছে। তার থেকে কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে আছে নবনীতা, তার সাথে রয়েছে ময়না। আফা এখানে আর খাড়াইয়া তা এখন ঠিক হইব না। কেন? একটু পর হলুদ মাহামাহি চলবো, দুদিন পরে আপনার বিয়া। এখন হলুদ মাহামাহি করলে মুখ যদি হলদে হয়ে যায়। হইব না, আর আমি তো হলুদ মাখামাখি করব না। তো খাড়াই আছেন কেন? বলবো? ওমা, আপনি শরমও পান? যা, আমার কি লাজ শরম নাই নাকি? নির্লজ্জ ভাবিস? কম কি? কি বললি? হে আমি না কিছু কই নাই, কানে কম শুনছেন। কন খাড়াই আছেন কেন? বধু ভাই হলুদ লাগাই দিক, তারপর চলে যাব। কিন্তু বদিহল ভাই যে কাম করে। তুই গিয়ে ডেকে আন, বলবি জরুরি কাজে আফা ডাকতেছে, এক্ষুনি যেন আসে। যদি না হে? আমাকে এসে বলবি, বাকিটা আমি ব্যবস্থা করব। তাহলে গেলাম। তাড়াতাড়ি আসবি। ময়না চলে যেতে নবনীতা গুটি পায়ে এগিয়ে যায় হাসবার কাছে। ততক্ষণে হাসবাকে গোসল করানো শেষ। হাসবার বড় মামি সুফিয়া আর বা হাতটা আঁকড়ে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। নবনীতা ওনাকে থামিয়ে নিজেই নিয়ে গেল। ঘরে প্রবেশ করে দরজাটা সামান্য ভিজিয়ে হাসবার পাশাপাশি খাটে বসলো। সই, সত্যি করে বলতো, এই বিয়েতে তুই মন থেকে রাজি হয়েছিস নাকি চাচি চাচির মুখের দিকে চেয়ে হ্যাঁ বলেছিস? অনেকের পর হাসবা মুখ খুললো, বলল, ডাক্তারবাবুর কথাই রাজি হয়েছি। হাসবার মুখ থেকে এমন জবাব নবনীতা হয়তো আশা করেনি। কণ্ঠে বিস্মিত বা ফুটিয়ে শুধালো, কি বলছিস? আর কেন? সত্যি বলছি, কারণ আমি যে কঙ্কাবতী নয়, আমি হাসবা। ডাক্তারবাবুকে আপন করে পাওয়া আমার কবিতব্যে লিখা নেই রে। মানে? তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাসলো হাসবা, বলতে লাগলো, শেষ পরীক্ষার দিন অপ্রত্যাশিতভাবে হাসবার সাথে দিগন্তর সাক্ষাৎ হয়। সেদিন দিগন্ত হাসি মুখে এগিয়ে এসেছিল তারই দিকে। হাসবা বলে ডেকেও ছিল, মিস তাগিদে কথা বলতে বগ্রতা দেখিয়েছিল। দিগন্তকে দেখে ক্ষণিকের জন্য আমোদিত হলেও পরক্ষণে মনে মনে শঙ্কিত বোধ করলো হাসবা। চারদিক হতে একরাশ লজ্জা তাকে গ্রাস করলো। অস্বস্তিকর ব্যবসা গরমে হাঁসফাঁস করতে আরম্ভ করলো। দিগন্ত যতই এগিয়ে আসছিল ক্রমশ হাসবার সর্বাঙ্গ অলস হয়ে আসছিল। আচ্ছা, ভালোবাসা কি অস্বস্তিকর, আতঙ্ক, অশান্তিদায়ক? বৌদ্ধ ধর্মে একটা কথা আছে, কাউকে দেখে আপনার যদি হৃদকম্পন হয়, আপনার হাত পা কাঁপে, আপনার হাঁটু দুর্বল হয়ে পড়ে, তাহলে তো ভালোবাসা নয়। আপনার ভালোবাসার মানুষটিকে দেখলে আপনি সবসময় শান্ত থাকবেন, সেখানে কোনো আতঙ্ক বা আপনার মন বিক্ষুব্ধ হয়ে উঠবে না। তবে অজানা কারণে আমার ভয় হচ্ছে কেন? ডাক্তারবাবু কি আমার ক্ষণিকের মোহ নাকি শুধুই ভালো লাগা? মানুষ তার প্রিয়জনকে আপন করে না পেলে দুঃখ পায়, কাঁদে, বিষণ্ণতায় ডুবে থাকে। আমার দুঃখ হয় কিন্তু কান্না আসে না। ক্ষণস্থায়ী মনোকষ্ট হয় কিন্তু চারিদিকে বিষণ্ণ ঠেকে না। তবে কি আমি গভীরভাবে তাকে ভালোবাসিনি? কেন বাসিনি? ভবিতব্য জানাচ্ছিল বলে, নাকি ডাক্তারবাবু নবনীতাকে নিষ্ঠভাবে পেতে চান বলে? আসবা, শুনছো? আপনার মাঝে দিগন্ত কণ্ঠস্বর কর্ণপাত হতে বেতর দৃষ্টিতে তাকালো হাসবা। জি ডাক্তারবাবু, বলুন। কেমন আছো? জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমার সাথে কিছু কথা ছিল, বলবো? জি বলুন। মনে কষ্ট নিও না, কেমন? নিব না। কোনো রকম বনিতা ছাড়া বলছি। বলুন। গঙ্গাবতীর থেকে শুনে। গঙ্গাবতীকে ডাক্তারবাবু? গঙ্গাবতী, দুঃখিত, নবনীতা। নবনীতার থেকে শুনেছি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনো সে চোখে দেখিনি, আর নাইবা পারবো। কারণটা নিশ্চয়ই জানো। জি জানি। গুড। যা বলছিলাম, তুমি আমাকে ভুলে যাও, নতুন করে জীবনটা গুছিয়ে নাও লক্ষ্মী মেয়ের মতো। নবনীতা থেকে শুনেছি অমিতের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেটা খুব ভালো, তোমাকে ভালো রাখবে। সংসারটা ওর সাথেই গুছিয়ে নিও, এতে তোমার পরিবারের সকলের মঙ্গল। আমার অপেক্ষায় থাকলে তুমি কষ্ট ব্যতীত কিছু পাবে না হাসবা। আমি চাই না আমি যে পথে হারছি তুমিও সেই পথের পথিক হও। আমাকে ভুল বুঝো না। সম্ভব হলে আমি সত্যি তোমাকে
যাই হোক, মনের বিরুদ্ধে গিয়ে জোর জবস্তি কিছু সাধন হয় না। বদিউল ভাইয়ের সাথে নবনের বিয়ে ঠিকঠাক, সপ্তাহ গড়তে শুভ্র লগ্নে দুজনেরই অসম্পন্ন সম্পর্কটা সম্পূর্ণ নতুন রূপ নেবে। তবুও আপনি তবুও ওকে বলতে পারছি না। চরম সত্যিটা জেনেও দ্বিতীয়বারের মতো তোমাকে বা অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুমি অমিতকে বিয়ে করে নাও। আসছি, ভালো থেকো। দিগন্তে চলে যাওয়ার পরে তাকে রইল হাসবা। চোখতে 2 ফোঁটা নোনা জল, 2 কপাল বেয়ে মৃত্তিকায় পতিত হওয়ার পূর্বে ডান হাতের উল্টো পিঠ জলটুকু মুছে নিল সে। সেদিন বাড়ি ফিরে রাতেই পিতা খালেক রহমানকে জানিয়েছে সে বিয়েতে রাজি এবং বিয়েটা যেন 3-4 দিনের মাঝে হয়। তারপর থেকে কনেপক্ষ বরপক্ষ দুজনের মাঝে চলছে বিয়ের তোড়জোড়া। তোর কথার পিঠে কি বলার উচিত আমার জানা নেই। এইটুকু বলছি, অমিত ভাই খারাপ নন। বিয়ের পর দুজন দুজনকে সময় দিস, দেখবি সংসারটা সুখের হবে। কোনোরকম প্রত্যুত্তর আসলো না। হাসবা নিশ্চল ভাবলেশীন বসে রইল। তাকে নির্বাক দেখে নবনীতা বলল, তুই বস, আমি একটু আসছি। আচ্ছা, এখন সাজিয়ে দিব নাকি আরো পরে? পরে। আচ্ছা, আসছি। এখন আর আসতে হবে না, বাড়িতে গিয়ে একদম তৈরি হয়ে আসিস। ভাবছি তাই করব। পুরো বিয়ে বাড়ির চক্কর কেটেও বদিউলের সাক্ষাৎ মিল না। শূন্য হাতে নবনীতার সাথে ফিরে আসবে গেটের কাছে দেখা মিল বদিউলের। 2 হাতে রসগোল্লার হাড়ি নিয়ে এগিয়ে আসছে উঠানে দেখে। বিলম্বিত না করে ময়না দৌড়ে গেল তার কাছে। বদিউলের হাত থেকে 1 হাড়ি রসগোল্লা নিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে কইল, বদিউল ভাই, আফা আপনারে ডাকছে সে কখন। পুরো বাড়ি চক্কর কাটায়ও আপনার কোনো হদিশ পাইলাম না। হাটে গেছিলেন বুঝি? হ, নয়না কেন আমারে ডাকে? দরকার কিছু? ওটা তো মই জানি না, আপনি জানেন? আপনি হাড়ি চড়াইরা আমার হাতে দিয়ে হাসবা আফারে ঘরের দিকে যান। আপা ওইখানে অপেক্ষা করতেছে। তুই সবগুলো হারিয়ে নিবার পারবি না? সাহায্য করুম? না না পারুম না, আপনি যান। আপনি ফিরলে বাড়ি যাইবার হইব। পরিষ্কার পরিপাটি হইয়া পুনরায় এইখানে ফিরন লাগবো আফার। হাসবা আফারে সাজাইতে হইব না। বুঝছি, তুই যা, হাড়িগুলো চাচির হাতে দিস। ময়নাকে বিদায় দিয়ে হাসবার ঘরের দিকে যাওয়ার প্রয়োজন পড়ল না তার। নবনীতা আগে থেকে তার অপেক্ষায় উঠে দাঁড়িয়ে আছে। বদিউল তার কোমরে বাঁধা গামছাটি খুলে হাওয়ায় চাপটালো। গায়ের শার্ট কিঞ্চিত ঝাঁকিয়ে নবনীতার সামনে দাঁড়ালো। ভ্রু কুঞ্চন করে শুধালো, ডাকছিস কেন? দরকার আছে তাই ডাকছি। এখন ক্যাটক্যাট না কইরা চোখ বন্ধ করো। আমি ক্যাটক্যাট করি তো? বন্ধ করো না। এ অভ্যাসটা তোর গেল না। না জানি কবে চোখ বন্ধ করাইয়া ইজ্জত হনন করস। নে, চোখ বন্ধ করছি। সব করিস কিন্তু ইজ্জত হনন করিস না। আমি এখনও কুমার আছি, নষ্ট করিস না। নয়না বউ শুনলে বিয়ের আগে তালাক দিয়া মামলা দিব। বলতে বলতে বদিউল চোখ বন্ধ করলো। নবনীতা মিটমিট হাসছে। তার হাতে হলুদ বাটা। হাতটা বদিউলের সম্মুখে তুলে ধরে বলল, বাবা, বউরে দেখি মেলা ভালোবাসো। একদম পুত পবিত্র হইয়া বউয়ের স্বামী হওয়ার বন্দোবস্ত করতেছ। করবো না, জীবনের একটাই বউ পামু, তাও মেলা শখের সে। তার কাছে নিজেরে একটু আদর্শ স্বামী হিসেবে উপস্থাপন না করলে চরিত্রহীন কইয়া ঘরে জায়গা দিব? তখন কি তুই আমার গ্রহণ করবি? করতেও পারি। সি সি, আমার বউ আছে, কথা না বাড়াইয়া কি করবি কর, তারপর বিদায় দে, মেলা কাম বাকি। নবনীতা সত্যি দ্বিতীয়বার আর কথা বাড়ালো না। এক ঝাপটায় হলুদ মাখা হাতটা বদিউলের সম্পূর্ণ বদনশ্রীতে শুয়ে হলুদের মাখামাখি করে দিল। চোখের পাতায় হলুদে প্রলাপের প্রকোপে বদিউল ভালোভাবে চোখ মেলে তাকাতে পারছে না। এতমত অবস্থায় বদিউলের কপালের সাথে নিজের কপালটা স্পর্শ করে নিজ মুখেও হলুদ মাখামাখি করলো নবনীতা। সশব্দে হেসে উঠল। বদিউলকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটলো বাড়ির পথে। নবনীতা চলে যাচ্ছে বুঝতে পেরে বদিউল শার্টের হাতায় চোখ মুখছে কোনো মতে নবনীতাকে ডাকলো। নয়না শোন। নবনীতা ততক্ষণে প্যান্ডেলের বাইরে চলে এসেছিল। পিছন থেকে বদিউল পিছু ডাক শুনে পিছু ফিরে বলল, শুনতাছি, কিন্তু কাছে আসবা না, দূর থেকেই কও। আসার সময় সাজিস না, স্নান সেরে কাপড় পরে চইলে আসিস। কেন? আমার বুঝি সাজতে ইচ্ছে করে না? করে, কিন্তু তুই সাজবি না।
যা বলছি সেটাই করবি। আচ্ছা। ঠোঁট উল্টে কথাটি বলে নবনীতা মোড়ল বাড়ির দিকে হাঁটা ধরলো। নয়না কোথা থেকে দৌড়ে এসে নবনীতা পিছু নিল। জর্দা, ভাত, খাসি মাংস, মুরগির রেজালা, মাছের মাথা দিয়ে মাসকালাই ডাল, দম আলু, 5 জাতের ভাজা পোড়া, সন্দেশ, রসগোল্লা, চালের গুঁড়া, সুজি এবং শেষে পাতে চাটনি আর পান। এসবই হচ্ছে হাসবার বিয়ের মেনু। মেহমান চলছে পুরো দমে। একে একে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা পাত পুড়ে ভুড়ি বাজন করে বিদায় নিচ্ছে। বদুল পনে বিয়েতে খাটুনি কেটে যাচ্ছে আর ফাঁক পেলে একটু পরপর গেটের দিকে নজর বোলাচ্ছে। নবনীতার অপেক্ষা। অপর প্রান্তে নবনীতা সদ্য স্নাত করে সবেমাত্র কামরায় প্রবেশ করেছে। পরে তার সোনালি কারুকার্যের সাদা পাড়ের লাল শাড়ি, সাথে ফুল হাতা লাল ব্লাউজ। মুখে সামান্য প্রসাধনী রেখে চুলগুলো আলতো হাতে খোপা করলো সে। বদিউলের কথার মতো সাজগোজ না করে সাধারণভাবে পরিপাটি হয়ে ময়নাকে ডাকলো। ময়না, হলো তোর? আর কখন যাবি? আফা, বিয়ে বাড়ি যামু, একটু সাজবার দেন। দ্রুত কর। শেষ আফা। কথাটুকু বলতে বলতে ময়না বেরিয়ে আসলো। আসতেই নবনীতা দেখে ভ্রুকুটি করে মুখখানা পাঁচশোটে করলো, শুধালো, আপনি এই ভেসে যাইবেন, সাজবেন না? বধূ ভাইয়ের নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এখন থেকে জামাই ভক্তি আফা। জামাই বউ ভক্তি হতে পারলে বউ কেন পারবে না? বুঝি নাই। বুঝতে হইব না, গিয়ে দেখ দিগন্ত ভাইয়ের হলো কিনা। আমি তৈরি নবনীতা। দরজার পাশে দাঁড়িয়ে নবনীতা উদ্দেশ্য করে কথাটা বললো দিগন্ত। তৎক্ষণাৎ নবনীতা ময়না দুজনে দরজার দিকে দৃষ্টিপাত করলো। ও মা, কি সুন্দর লাগতেছে দিগন্ত ভাই রে, পুরাই জামাল লাহান, তাই না আফা? সুন্দর হয়ে কি লাভ? যার জন্য এত সাজ সে ভালো করে তাকালোই না। পেটের ভিতর শব্দ দিয়ে বাক্য তৈরি হলো, কিন্তু সেটা খাদ্যনালী দিয়ে রক্তনালীতে পৌঁছাতে পারলো না। হালকা একটু ডুব গিলে নবনীতাকে শাস্তে না দেখে অবাক হলো না, বরং কষ্ট অনুভব করলো। আজকাল নবনীতা অন্ধমল থেকে সাদামাটা হয়েই বেরিয়ে যায়, আসে সেজে গুজে। সাজগোজের পেছনে অবাক্ত কথাটি তার জানা, কিছু বললো না। নবনীতা ময়নাকে নিয়ে বেরিয়ে পড়লো। কথা মাঝখানে নবনীতা দিগন্তর থেকে জানতে পারলো ওরা 3 জন ব্যতীত বাকি সকলে ইতোমধ্যে হাসবাদের বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছে। নবনীতা যখন বিয়ে বাড়িতে পৌঁছালো ততক্ষণে বরপক্ষ চলে এসেছে। হাসবাকে সাজানোর পূর্ণ দায়িত্ব নবনীতার উপর ন্যস্ত। সে দ্রুত পায়ে হাসবার ঘরে প্রবেশ করে জামাইয়ের বাড়ির পাঠানো বেনারসি গহনা আর প্রসাধনী নিয়ে হাসবাকে সাজিয়ে দিল নবনীতা। হাসবা পরনে সোনালি কারুকার্যের লাল বেনারসি, কান গলা মাঝখানা, কান গলা মাথায় সোনার গহনা, কপাল হাতে কপাল পর্যন্ত আলপনা আঁকা, তার মাথায় কপাল হাতে করপল পর্যন্ত আলপনা আঁকা। সে দ্রুত পায়ে হাসপাতাল ঘরে প্রবেশ করে জামাই বাড়ির মানুষ পাঠানো বেনারসি গহনার প্রসাধনী দিয়ে হাসবাকে সাজিয়ে দিল নবনীতা। হাজার পরনে সোনালি কারুকার্যের লাল বেনারসি, কান গলা মাথা সোনার গহনা, কপাল হাতে করপল পর্যন্ত আলপনা আঁকা, মাথা মুচকি আর পাথরের কারুকার্যের লাল দুপাট্টা, হাতে জাজির হলুদ ব্রেসলেট, গলাও লাভ সেপমালা। হাসবাকে সাজানো সম্পূর্ণ হাত তাকে ময়নার কাছে রেখে নবনীতা বদিউলের খোঁজে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর বদিউলকে পাওয়া গেল কলপারে। তুমি এইখানে? আমি পুরো বাড়ি চক্কর কাটি। তুই আসছস, ভালো করেছিস, আয় আমার লগে। নবনীতা হাতটা আঁকড়ে বদিউল তাকে ঘরে নিয়ে যায়। খাটের উপর বসে পাশের রুম থেকে একটা গহনা বক্স হাতে দিয়ে তার ডান পাশে বসে নবনীতা নির্বাক চেয়ে রইল। শাস্তে বারণ করার কারণটা নবনীতা জানা ছিল, কিন্তু বাসাটা খুলে বুঝতে পারলো বদিউল তাকে তার দেওয়া গহনাগুলো ফিরে দেওয়ার জন্য এবং নিজ হাতে সেগুলো পরিয়ে দেওয়ার জন্য শাস্তে নিষেধ করেছিল। সেই রাতে তার দেওয়া গহনাগুলো কানে গলায় পরিয়ে দিল। বাক্সে তখন একজোড়া সোনার বালা দেখা যাচ্ছিল, কিন্তু সেগুলো নবনীতা দেওয়ার নয়। নবনীতা কিছু জিজ্ঞেস করার পূর্বে বদিউল নিজ তাকিতে বলল, বালা জোড়া আমার মায়ের, তোর শাশুড়ির। মরার আগে তার পুত্রবধূর জন্য দাদির কাছে বালাজোড়া আমানত রেখে গেছিল। এখন থেকে বালাজোড়া তোর আমানত। বালাজোড়া কপালে ঠেকিয়ে তাতে অদর ছোঁয়ালো নবনীতা। আমি খুব যত্ন রাখবো বালাজোড়া।
তুমি চিন্তা করো না, সব কিছু পরিয়ে দিলে মাথার খোপার কিছু গুজে দিবা না? আজকে গাছে বেলি ফুল ফুটে নাই, বিল থাইকা পদ্ম আর হাসবার জন্য আনা রজনীগন্ধা দিয়ে বানাইছি, পড়বি? না পরনের কারণ কি? তাড়াতাড়ি পরাইয়া দাও, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাইবার হইব। পুনরায় পাশের রুম থেকে মালটা নিয়ে এসে নবনীতা খোপায় খেতে দিল বদিউল। মহাবিষ্ট তাকিয়ে তাকিয়ে কইল, সুলতানা, তুমি আমার বাগানের মধ্যে সদ্য প্রফুটিত তাজা গোলাপ দেওয়ার অনুভূতি। সুলতা, তুমি আমার আধার আকাশে একটি চাঁদের মতো একটি নিউটল নিবাত স্বপ্ন, একটা সজীব কবিতা, চির ঝঙ্কুত সুরে একটি ছন্দ দুলনাতা, শিল্পের আঁকা যেন একটি জীবন্ত ছবি। নয়না বউ, জানিস তাজা গোলাপ দেখার মতো রূপময় অনুভূতি পৃথিবীর আর কোনো সুন্দর সৃষ্টিতে খুঁজে পাওয়া যায় না। একমাত্র প্রেয়সীর দৈহিক সৌন্দর্য ছাড়া তুই আমার প্রস্ফুটিত তাজা গোলাপ দেখার মতো অনুভূতি, যা সুন্দরতম সুন্দর, অব্যক্তনীয়। তোকে পাওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। অঝোর শ্রাবণ ধারায়, রিমঝিম বৃষ্টিতে, আলো আধারের কাব্যময় খেলায় ও চেতনার চন্দ্রিমায় আমার তোকে লাগবো চাঁদ বউ। বদিউল মুখে এমন কথা শুনে নবনীতা বেশ লজ্জা পেল। দুহাতে মুখ ডাকতে বদিউল হাসলো, কইল, লজ্জা পেলে তোরে বেশ লাগে। কথার পিঠে জবাব না দিয়ে বরঞ্চ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নবনীতা। চকিতেই বিমুগ্ধ দৃষ্টি ফিরিয়ে চোখ বুজে মাথা নত করলো। কি মনে করে আবারও বদিউলের দিকে চাইলো। পরক্ষণে মনে হলো আজ বধূভাইকে তার ভালোভাবে দেখা হয়নি। আজ পরে তার শুভ্র পাঞ্জাবি প্রথম দুটো বোতাম খোলা, হাত দুটো গুটানো, অতিথি আপ্যায়নের চুরাচুটি আর অতিরিক্ত গরমে তার মুখে কপালে ঘামে বিন্দু বিন্দু ঘাম জড়েছে। মোহগ্রস্ত তাকিয়ে থাকতে থাকতেই একদম বন্ধ হয়ে আসা অনুভূতি অনুভব করল নবনীতা। পাঞ্জাবির ফাঁক দিয়ে উকি দেওয়া শুকিয়ে রাখা হাতার জন্য চোখে বিঁধেছে বলিষ্ঠ পুরুষালী হাত দুটো। গরমাক্ত যুবতবু সিক্ত ঢেউ খেলনা, বড় বড় চুলের অমন ছড়ানো ছিটানো আর এলোমেলো। নবনীতা আলতো হাত ঠিক করে দিল। মুহূর্তে বদিউলকে তার কাছে ভেবে শিউলের তাজা সবুজ গাছের মতোই খুবই প্রাণবন্ত আর স্নিগ্ধ দেখাচ্ছে। মনে হচ্ছে যেন সদ্য স্নাত আদর চুল নিয়েই এসে বসেছে তার সম্মুখে, যেন তার অমন রূপে যেটা দেখেছে তাকে মুগেল করার আটবাধা নেমেছে তার প্রেমিক পুরুষটার। পুরুষ মানুষের সৌন্দর্য এত দলাতিপূর্ণ কেন হবে, এত বেশি পুরুষপূর্ণ কেন লাগবে, যা তার মতো দুর্বল চিত্তের নারীর জন্য কঠিন বিপদ। তাকালে যে মহচ্ছন্ন হয়ে আসতে চাইছে চোখ জোড়া। আর কিছু ভাবতে পারলো না, কলিজা দরফরিয়ে উঠল। তাই তো নবনবের লজ্জা না বাড়িয়ে তার হাতটা ধরে যেভাবে এসেছিল সেভাবে দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে আসলো। এদিকে দুজনকে একসাথে ঘর হতে বেরোতে দেখলেন পাশে পাড়ার রানু বেবি। সমাজে এক ধাঁচে মহিলা থাকে, উঠতে বসতে অন্যের ভুল ত্রুটি খুঁজে বের করা তাদের অন্যতম পেশা। সামান্য কথাকে তিল থেকে তাল বানানো তাদের প্রথম এবং প্রধান চরিত্রের বৈশিষ্ট্য। রানু বেবি কিছুটা সেই ধাঁচের নারী। বদিউল নবনীতা দুজনকে একসাথে ফাঁকা রুম থেকে বেরোতে দেখে তিনি নাক ছিটকালেন। পাশে অন্য একজন মহিলার সাথে বদিউল নবনীতাকে নিয়ে কথা বলাবলি করছিল। দ্রুত হতে দুজনে কথোপকথন শুনতে পেলেন মহিপালম। নবনীতাকে খুঁজতেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। প্রতিমধ্যে দুজন মহিলার কথা শুনে পাথরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। দুজনের কথা শুনতে শুনতে ওনার হাতের মুষ্টি শক্ত হয়ে আসলো, চোয়াল শক্ত হয়ে দাঁতে কিরমির করে উঠলেন তিনি। তারপর সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। খাওয়া দাওয়া শেষ হতেই বেলা বয়ে আছর ওয়াক্ত সন্নিকটে নিশিতিপুর গ্রামের মুয়াজ্জেম সাহেব, হাসবা অমিত দুজনকে কবুল পড়িয়ে মোনাজাত শেষ করেছে মাত্র। কোনোরকম বিঘ্নতাহীন সাবলীলভাবে বিয়েটা সম্পন্ন হতে পেরেছে দেখে সকলে স্বস্তি নিঃশ্বাস পেল। খালেক রহমান আত্মস্থ এবং সংশয়ে ছিলেন। পাশের বাড়ির ত্রিদার মতো যদি ওনার মেয়ে খারাপ কোনো অঘটন ঘটিয়ে ফেলেন, বুকের উপর এক প্রকার পাথর চাপা রেখে বিয়েটা সম্পূর্ণ হাতে রেখেছেন। বিয়ের পুরোটা সময় হাসবা এক দৃষ্টিতে তাকিয়েছিল দিগন্তের দিকে, শুধু কবুল বলতে দৃষ্টান্ত করেছিল। হাসবার সূক্ষ্ম দৃষ্টি অবলোকন করতে দিগন্ত খানিকটা বিব্রত বোধ করেছিল। স্থির থাকতে না পেরে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে এসেছিল। বিয়ে শেষ হতে হাসবার মা তাহেরা খাতুন মেয়েকে দুধ ভাত খাইয়ে বিদায় দিলেন। বিদায় বেলা হাসবা তার ডাক্তারবাবুকে একটিবার দেখার জন্য চাতক পাখি নেয় ছটফট করছিল। তৃষার্ত
পাখি দুটোর তৃপ্তির স্বাদ পেতে আশেপাশে নজর বুলিয়েছিল বারবার, কিন্তু আশেপাশে কোথাও দিগন্তের অস্তিত্ব খুঁজে পেল না সে। তবে দূর থেকে তার এমন তুষাতুর দৃষ্টি ছটপটানি সবটাই দেখলো দিগন্ত। বুক চিরে বেরিয়ে আসলো তপ্ত শ্বাস। একদলা বিষণ্ণতা কুণ্ডালি পাকিয়ে মনের মাঝে খুঁতখুত করতে লাগলো। অস্বস্তিতে দিগন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে কাউকে কিছু না বলে মোড়ল বাড়ির মুখে হাঁটতে আরম্ভ করলো। আপনজনকে না পাওয়ার কষ্ট দিগন্তের জানা, কান্নার জল সবাই দেখে, শুধু দেখে না হৃদয়ের কষ্টটুকু। পাওয়ার আনন্দ কিছুদিনে থাকে, না পাওয়ার বেদনা সারা জীবন বই বেড়াতে হয়, এক জীবনেও ভোলা যায় না। আমি চাই তুমি সর্বদা খুশি থাকো হাসবা, কষ্টটা তোমার স্পর্শ না করুক। আমি জানি না পাওয়ার কি বেদনা, অনুভব করতে পারি একাকিত্বের মরণ যন্ত্রণা। আমি জানি অশ্রু ভেজা নয়নে আপনাকে খুশি করতে কীভাবে হাসাতে হয়। আমি দু হাতে কষ্ট করিয়ে অভ্যস্ত, তুমি নও। তুমি পারবে না আমার মতো কষ্ট সহ্য করতে। আমার ভাগের আনন্দটুকু তোমায় আনন্দের ঝুলিতে অর্পণ করিলাম। দাম্পত্য জীবনে দুজন সুখী হইও। কথাটি দিগন্ত নয়নাকে উদ্দেশ্য করে বলল। স্নিগ্ধ মনোরম রোদলা দুপুর গড়িয়ে আঙিনায় যখন বিকেলে মৃদু হাওয়ার গুঞ্জরণ, ঠিক তখনই এক পলসা বৃষ্টির আবেশ ছড়িয়ে ছিটিয়ে পড়া প্রকৃতির কোলে। অন্তরিক্ষ হয়ে ওঠা স্বচ্ছ নির্মল, আর প্রকৃতি প্রায় সবুজ ছায়া সতেজ প্রাণ। দূরে নদীর কিনারায় সাদা পরিণায় দুলে ওঠা স্তবক, লালুলায়িত কাশফুলের চূড়া। নদীতে রঙিন পালতোলা নৌকা ছুটে চলছে নিজস্ব গন্তব্যের দিকে। অতি প্রাকৃতিক এই নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখতে কখন যে বেলা ফুরাচ্ছে বোঝা দায়। শরতের এমন মন মাতানো নরম আর নিবিড় আমেজ প্রত্যাহিক জীবনে কোমল দোলা দিয়ে যায়। চন্দ্রডোবা ভোরে হালকা শীতার্দ্র অনুভূতি, ঘাসে বা গাছে পাতায় বিন্দু বিন্দু শিশির কুচি, আর সন্ধ্যায় হিমেল বাতাসে শীতের ছোঁয়া দিয়ে যাওয়া শরতের এক অভূতপূর্ব বৈশিষ্ট্য। শিউলির সুবৈত গন্ধবতীর আবহাওয়া, চঞ্চলা কিশোরীর মন কেমনের কারণ, দিগন্তের সাদা মেঘ সঞ্চারিত চিবুকের নীলাচ্ছন্ন মিষ্টি রোদের কিরণ অদ্ভুত এক রহস্যময় ভালো লাগেকে দৃষ্টির সীমানায় প্রদর্শন করে। প্রকৃতির এই লীলা খেলায় সময়ে বয়ে যাচ্ছে। উদাস চিত্রে বসে কেউ বা আপন ভবিষ্যৎ নিয়ে ভাবছে, কেউ বা নব্য সূচিত সংসার লীলায় মত্ত হয়েছে, আবার কারো সূচিত হওয়ার স্পৃহা। হাসবার বিয়ের পর মাঝখানে কেটে যায় দুদিন। বিয়ের দ্বিতীয় দিন বৌবাত রক্ষার্থে হাসবাদের বাড়ি থেকে তার কাছে কিছু আত্মীয় স্বজন, তার বাবা মা, বোন, বদিউল ও নবনীতা গিয়েছে অমিতদের বাড়িতে। হাসবা, শাশুড়িমা, নাসিমা, আলম বেগম আন্তরিকতার সহিত সকলকে গ্রহণ করলেন। ওনার এমন উদারতা আর অতিথিপরায়ণতায় হাসবার বাড়ির প্রত্যেকটি মানুষ সন্তুষ্ট। খালেক রহমান গর্বে বুক ফুলিয়ে ওনার গিন্নি হাসবার মা তাহারা বেগমকে কিছুক্ষণ পর পর গিয়ে বলছেন, বুঝলা হাসবার মা, মাই আমার বড়ই লক্ষ্মী, কপাল কইরা একখানা শ্বশুর বাড়ি পাইছে বটে। আমার মাইয়া রাজ কপাল গো, তাহেরা রাজ কপাল। জামাই বাবাজি লাহান সোনা টুকলা পোলার লগে মায়ার বিয়ে দিতে পারছি বইলা কি যে শান্তি লাগতেছে। শ্বশুর বাড়ির গহলের ব্যবহার দেখা আরো শান্তি লাগতেছে। মায়ার এমন সুখ দেখা বহুদিন পর আমি মেলা খুশি। স্বামীর এমন পাগল প্রলাপে তাহারা বেগম শব্দ করে হাসলেন। বেশ সুখে তিনি যে কম আনন্দিত নন তা নয়, বরং একটু বেশি। স্বামীর পাগলামো দেখে বললেন, এমন কইরা কেউ পাগল পান করে? আপনি যে বুইড়া বয়সে আইসা 18 বছর বয়সে যুবক মতো কাণ্ড কারখানা করতেছেন, লোক কি কইব? আরে রাহু, তোমার লোকের চিন্তা। প্রতিটা মা বাপ চায় তার সন্তানকে সুখে থাকুক, বিশেষ করে শ্বশুর বাড়িতে। যে ইচ্ছে যখন চোখের সামনে পূরণ হতে দেখছি, তাতে হইলাম না হয় 18 যুবক। প্রত্যুত্তরে তাহারা বেগম হাসলেন। আচমকে কিছু সড়ক হতে খালেক রহমানকে শুধান, হাসবার আব্বা একখান কথা শুনছেন? না তো কি কথা? ত্রিধার আব্বা খালেক ভাই নাকি লাফাত্তা 3 দিন ধইরা। খালেক ভাইয়ের বউ রাজিয়া ভাবির অবস্থা যদি দেখতেন, ভাবিরে কেমন বিধ্বস্ত লাগে, দেখলে ফরানটা খান দে। শুনছি হাসবার বিয়ার রাত থেকেই তিনি লাফাত্তা, কোনো খোঁজ খবর নাই। আমি কাইলকা শুনছি মাইয়ার বিয়া দৌড়াদৌড়ি, কোনো দিক খবর ছিল না। ভাবি আর নিদুডাল্লাই কষ্ট লাগে, ওকে দেখভাল করবো কে?
বড় মাইয়াটাও অকালে জুইরা গেল। গাঁয়ের লোক কয় দেশান্তর হয়েছে, জানি না সঠিক কি। একটা ঘরে মূলস্তম্ভ ঠিক থাকলে ভাঙা ঘরও জোড়া লাগা সম্ভব। ঘরের খুঁটি না থাকলে মাথার উপরে টিনের চালা যেমন নড়বড়ে হয়, তেমন পুরুষ মানুষ না থাকলে সংসার নড়বড়ে আর অচল হয়ে পড়ে। আর পুরুষ মানুষই হইল ঘরের খুঁটি। ও আমিও শুনছি, কষ্ট লাগতাছে, কে জানে কি হয়েছে। খালাকুজ্জামানের কথা হবে দুই স্বামী স্ত্রী দীর্ঘশ্বাস ছাড়লেন। পাখি সব করে রবরতি পোহাইল। জানালার দ্বারে একজোড়া ছন্দবদ্ধ পাখির কিচিমিচি ডাকে ঘুম ভাঙলো নবনীতার। চোখের হাতগুলা কপড় দিয়ে দেখলো জানালার গ্রিলের উপরে দুটুকরো আকাশ ফিরোজা উত্তরীয় ঢাকা। ভোরের স্বর্ণসিক্ত রোদ জলমলে চমক দিচ্ছে। বারান্দা পাশে সরু লম্বা দেবদারু গাছের পাতার ফাঁকে রোদ লুকিয়ে খেলছে। নবনীতা আনমনে হেসে শোয়া থেকে বিছানায় উঠে বসলো। আজ তার মন মেজাজ বেশ ফুরফুরে। ইচ্ছে করছে প্রজাপতির ডানা লাগিয়ে মনের আনন্দে কুঞ্জকণে উড়ে বেড়াতে, ছোটাছুটি করতে কিংবা গান গাইতে। গুনগুন করে গিয়ে উঠলো তার প্রিয় গান। ভালোবাসা অন্ধ এ কথাই বলে সবাই, আমি নিজেকে অন্ধ করে সারাটা জীবন ধরে তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই। আমি তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই। গুনগুন করতে করতে নবনীতার সেদিনের কথা মনে পড়ল, যেদিন বদিউল তার প্রণয়ের ডাকে সাড়া দিতে গানটি গিয়েছিল। গানটি নবনীতা বদিউল উভয়েরই প্রিয় গান বলা চলে। দুজনের মধ্যকার প্রণয়ের সূত্রপাত ঘটে এই গানের মাধ্যমে। প্রেমের প্রথম দিনে বদিউল মুখ থেকে গানটি শোনার পর তারও প্রিয় হয়ে যায়। সেদিন নবনীতার প্রণয়ের ডাকে সাড়া দিতে বদিউল মুখ ফুটে বলেনি, নয়না তোরে আমি ভালোবাসি, বরঞ্চ গভীর মুখে বলেছিল, আমি পারবো না এইসব ভালোবাসি টালোবাসি কইতে। এখন যা কবো যা গাইবো তাতে যদি বুঝবার পারস আমি তোর ভালোবাসি কি বাসি না। তারপর গানটা গিয়েছিল। সেদিনের মতো এত খুশি এত আনন্দ এর আগে কখনো হয়নি নবনীতা। বধুভাই মানুষটা সম্পূর্ণ আলাদা, কখনো ভালোবাসি বলে না, তবে ক্ষণে ক্ষণে উপলব্ধি করায় তার প্রগাঢ় ভালোবাসার অনুভূতি। মানুষ প্রণয়ের ডাকে সাড়া দিয়ে বলে ভালোবাসি প্রিয়সী, অথচ বধুভাই গম্ভীর মুখে গান গেয়ে ভালোবাসতে সম্মতি জানায়। কত করে ভাবনান্তর অধরা প্রসারিত হলো, মন প্রফুল্ল হলো। কুসুম গম্ভী খণ্ড খণ্ড স্মৃতিরা দমকা অনিলে উঠতে থাকা বন কুসুমের মতো নদীর মতো হয়ে ঝরে পড়তে লাগলো ওর উদ্বেলিত অন্তঃকরণে নিবৃত অলিনন্দে। এমনই একটি নব্য উজ্জ্বল সুখের মূর্খে মোড়া অনাসাদিত সকালে স্বপ্ন দেখেছে গত 1 বছর যাবৎ। প্রিয় মানুষটার অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্নটা এবার পূরণ হওয়ার পালা। পলকে পলকে হাতছানিদের ডাকছে তাকে। মাঝখানে একটি দিনে অপেক্ষার ফল মিষ্টি। মানুষটার বক্ষস্থল আর বড্ড প্রিয়, তাহার পরমা শান্তির স্থান, যেখানে মাথা পেতে বদুলি হৃৎপিণ্ডের দুগ্ধগানি শুনতে শুনতে ধরে ত্যাগ দিলেও রাজি তাতে। প্রিয়র বুকে মাথা রেখে এমন সুখের মরণ মরছে কজন, কিন্তু নবনীতা জানা নেই। কখনো কখনো অপেক্ষার ফল তিক্ত বটে। ভাবনা মাঝে নজর পড়ল দেওয়ালগড়ির প্রতি। সকাল 7:17 তড়িঘড়ি করে উঠে পড়ল। আজ বিলম্বিত নয়। মনটা কেমন উড়ুড়ু করছে। প্রথম দিনে উত্তাল প্রেমের মতো নেশা উত্তেজনা খেলছে সর্বাঙ্গে। শ্বাস প্রশ্বাস এলোমেলো। এই তো মাঝখানে বাকি একটা দিন, তারপর সে বদিউলের। রোজ সকালে ঘুম থেকে উঠে ময়নার কৌতূহল পূর্ণ চেহারা বদলে দেখা মিলবে প্রিয়তম স্বামীর স্নিগ্ধ মুখখানা। এ সুখানুভূতি কি বর্ণনীয়? অবাধ্য মনটা তাকে এক নজরে দেখা তৃষ্ণা কেমন জ্বর অনুভব করলো। পরক্ষণে মনে হলো এ জ্বরে শরীর উৎস হয় না, কেবলই মনটা তপ্ত অনলে দগ্ধ হয়। এ বুঝি প্রেমের জ্বর কয়? প্রেমের জ্বরের ভাবটার মধ্যেও ভালো লাগার একটা পরশ লেগে আছে যেন। কি মুসিবত! নবনীতার আজ এমন হচ্ছে কেন? এই অস্থির, এই জর্জর ভাব, এই আনন্দ, এই গুনগুনিয়ে গান গাওয়া। আজ তার গায়ে হলুদ বদলে নাকি স্বপ্নেরা হাতে মুঠোয় দৌড়া দিচ্ছে বলে। স্নানের জলে আনিয়ে দেওয়ার জন্য আজ আর ময়নাকে ডাকল না নবনীতা। অবশ্য
আজ ময়নার কাজে অন্ত নেই। আজ তাকে হাতের কাছে পাওয়া দায় ময়নার উপর মস্ত কাজের বার। নিজেই পালঙ্ক ছেড়ে কামরা থেকে বেরিয়ে আসলো, সোপানশ্রী অতিক্রম করে কলপাড়ের দিকে এগিয়ে গেল। মাঝখানে কারোর সাথে দেখা সাক্ষাৎ না হলেও দূর থেকে সবাই ব্যস্ত দেখালো। কথা না বাড়িয়ে কলপাড় দিকে এগিয়ে গেল সে, চোখ মুখে ছিটে দিয়ে উষ্ণ রূপালি জল। বহুদিন পর আর স্বচ্ছ পানিতে নিজের অভ্যটা দেখে মুগ্ধ হলো নবনীতা। বছর আগে একবার হয়েছিল, যেদিন বদিউল তার প্রণয় ডাকে সাড়া দিয়েছিল। সেদিন লজ্জায় আড়ষ্টতায় কপলদয় লালাপ ধারণ করেছিল। বাড়িতে পৌঁছাতেই আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে ভীষণ লজ্জায় দুহাতে মুখ ডেকেছিল। আরও একবার মনের মধ্যে গুনগুনিয়ে উঠল প্রিয় গানের সুর। অনেক ধীরে ধীরে যত্নের সহিত নিজেকে পরিশুদ্ধ করে কলপার ছেড়ে বেরিয়ে আসলো নবনীতা। ইতিমধ্যে অন্ধমহলের বৈঠকঘর সাজানোর প্রতিক্রিয়া সম্পন্ন। সিঁড়িতে মরিচাবাতি লাগানো কাজ করছে, কেউ বা এদিক সেদিক ছোটাছুটি করছে। দুদিন আগ থেকে অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছে, যার দরুন কম বেশ সব আত্মীয় স্বজনই উপস্থিত মোড়ল বাড়ি। বাকি যে গুটি কয়েক মানুষ অনুপস্থিত তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, হয়তো দুপুরের আগে এসে পড়বে। নবনীতা রঞ্জনশালায় উঁকি মারল। শ্বেতায় মা, ছোট মা, বড় ভাবি, ময়না আরও 3 জন মহিলাকে দেখতে পেল। প্রত্যেক নিজ নিজ কাজে ব্যস্ত। ছোট মাকে খেদোষ করে ডাকলো নবনীতা। ছোট মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মেয়ের আবদার কর্ণপাত হওয়া মাত্র তিনি চকিত চাইলেন দরজার দিকে। চাইল সকালে আম্বরেডাহার মেয়ের এমন আবদারে কিছুটা কষ্ট পেলেন। মেয়েটা তার মায়ের চেয়ে ছোট মাকে ভালোবাসে ভীষণ। কখনো কোনো প্রয়োজন নিজের মাকে ছেড়ে ছোট মায়ের কাছে বাইরে ধরে। খাওয়া থেকে ঘুমানো, মাথায় তেল দেওয়া কিংবা গল্প পড়া সমস্তটা তার ছোট মাকে ঘিরে। মাঝে মাঝে ছোট মায়ের প্রতি তিনি হিংসাবোধ করেন। পরে নিজ মনে বলেন, আজ ছোট আছে বলে মেয়েটা মায়ের ভালোবাসা সকাত পায়নি। সংসারে কাজকর্ম শেষ করতে করতে দিন কখন কীভাবে ফুরিয়ে যায় টেরই পায় না তিনি। সন্তানে সবাই দিবেন কখন। দেখতে দেখতে ছোট নবনীতা আজ বিয়ে বয়সী হয়ে গিয়েছে। আজ বাদ কালই তার ঘরের লক্ষ্মী অন্য ঘরে আলোকিত করতে এই ঘর সংসারের মা বাপ সবাইকে ছেড়ে যাবে। হঠাৎ করে ওনার মেয়ের প্রতি অসীম ভালোবাসা উদ্বেগ হলো। ছোট যাকে বারণ করে নিজেই নবনীতাকে ইশারায় ওনার কাছে যেতে বললেন। পাশ থেকে লুচি আর আলুর দম থালা সাজিয়ে পিড়িতে বসিয়ে দিলেন। এদিকে আজ সাত সকালে মেয়েকে উঠে পড়তে দেখে কিঞ্চিত বিস্মিত হলেও পরক্ষণে এর পেছনে আসল কারণটা ধরতে পেরে মুচকি আসলেন লতুফা। ঘুমের ঘরে অনাকাঙ্ক্ষিত এক স্বপ্ন দেখে শোয়া থেকে দর হয়ে বিছানায় উঠে বসলো দিগন্ত। হাতে উল্টো পিঠ, আলতো করে গলা, কপালে বিন্দু বিন্দু জমাকৃত গা মুছে পালকের পাশে চোপার উপর বসে পানির পাত্রটা উঠিয়ে দিয়ে ঠকঠক করে এক চুমুকে পুরো পানিটা সাবার করে ফেললো। আজ বাদে কালকে যে অন্যের হয়ে যাবে তাকে নিয়ে এমন অবান্তর স্বপ্ন দেখে নিজের কাছেই নিজেকে কেমন বিব্রত বোধ করলো দিগন্ত। মেয়েটা এমনভাবে তার মনে মগজে গেঁথে বসেছে, স্বপ্ন এসেছে অনাকাঙ্ক্ষিত, সম্পূর্ণ অবাস্তবিক ঘটনায় বিস্তার ঘটাচ্ছে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যোগ ব্যাপারটা বেজায় বিরক্ত দিগন্ত। ভাবনার এত ডুবে গেল যে যার দরুন মাঝে তারই পাশে বসে আছে সেদিকে নজর পড়ল না। পুত্রের কাছে নিজেকে অস্বস্তি জানান দিতে চৈতন্য দিগন্তের পায়ের তালুতে সুরসুরি দিলেন। ফলস্বরূপ দিগন্ত এক প্রকার লাফিয়ে উঠল। পাশে তাকাতে নজর পড়ে চৈতালি বসে আছেন। শুধালো, আম্মু কখন এসেছ? অনেক আগে। এত খামছিস কেন? খারাপ স্বপ্ন দেখছিস? না, ভালো। তাহলে মুখখানে এমন বাংলার পাঁচের মতো বেঁকে রাখছিস কেন? ভালো স্বপ্ন, কিন্তু যা ছিল তা অনাকাঙ্ক্ষিত, অকল্পনীয় আর অবাস্তবিক স্বপ্ন। মা, কখনো বাস্তবতায় রূপ নেবে না। কেন নিবি না? কি দেখছিস? গঙ্গাবতীর সাথে আমার বিয়ে হয়েছে। আমাদের ফুটফুটে একটা মেয়ে বাবুও হয়েছে। কি মিষ্টি দেখতে আমার মেয়ে, পুরোই তার মায়ের মতো। দ্বিতীয় গঙ্গাবতী। আমার তো দৃষ্টি সরছেই না। হঠাৎ কিছু মনে পড়ায় লজ্জায় পাথাত করে চোখ বুঝলো দিগন্ত। মেয়েদের মতো লজ্জায় লাল হয়ে যাওয়া অমন ধরা ছেলের মুখখানা থেকে চৈতালি বেজে বিরক্ত হলেন। চোখ মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বললেন, যা সত্যি তাই দেখছো, তাতে লজ্জা পাওয়ার কি আছে? খুশি হবে তা না করে উল্টো মেয়েদের মতো লজ্জায় গুটিয়ে যাচ্ছ, কুল খুলিয়ে খামছো। তুমি মেয়ে। এসব কি বলছো তুমি আম্মু? ঠিক আছো? সত্যি বলছি। যা উঠে ফ্রেশ হয়ে নে। কিন্তু দিগন্ত, বিয়েতে কি পরবি? শেরওয়ানি পরবি? তোকে বেশ মানাবে। কি বলছিস?
তোর আব্বাকে কল করে বলে দেই যে শেরওয়ানি নিয়ে এসো। আম্মু, তোমার হয়েছেটা কি? আর এমন আচরণের মানেটাই কি বা? হ্যাঁ, এমন করে বলছো কেন? মনে হচ্ছে কালকে সত্যি সত্যি নবনীতার সাথে আমার বিয়েটা হয়েছে। বিয়েটা আমার আর নবনীতার নয়, বিয়েটা বদিউল নবনীতার। তো কি হয়েছে? যাই হোক, তুই উঠে কল পরে যা, ফ্রেশ হয়ে নে। এতক্ষণ আমি তোর আব্বুকে ফোন করে জানিয়ে দিই। আম্মু, কথার পিঠে কোনো রকম বাক্য ব্যয় না করে চৈতালি কামরা ছেড়ে বেরিয়ে আসলেন। ওনার যাওয়ার পরে তাকিয়ে থেকে ফুস করে দীর্ঘশ্বাস ছাড়লো দিগন্ত। আপন মনে বিড়বিড় করলো, মনে হচ্ছে ছেলের সুখে মা জননী পাগল হয়ে গিয়েছে, তাই তো পাগল প্রলাপ বকছেন। 2 দিন আগে হাসবাদের বিয়ে উপলক্ষে প্যান্ডেল ও গেটি করার জন্য যা যা সরঞ্জাম প্রয়োজনের তাগিদে ব্যবহৃত হয়েছিল তাই দিয়ে বদিউলের বিয়ে গেট তৈরি করা হলো। উঠোনে বাঁশগুলো এখনও গাঁথা অবস্থায় রয়েছে, সেগুলোতে রাতে সামিয়ানা টাঙানো হবে। বদিউলের কাছের আপনজন বলতে দাদি মনোয়ারা, 2 চাচা, তার পরিবার হাসবা আর শ্বশুরবাড়ির এবং 2 মামা আর পাড়া প্রতিবেশী, বেশ গুটি কয়েক মানুষে আমন্ত্রিত তার বিয়েতে। হাসবা অমিত কাল সন্ধ্যাবেলা চলে এসেছে। তার শ্বশুরবাড়ির লোকজন আসবে আগামীকাল, অর্থাৎ একদম বিয়ের দিন। ইতিমধ্যে বদিউলের মামা মামি এবং 7 মামাতো ভাইবোনরাও চলে এসেছে। ছেলে বাড়িতে বিয়ের তোড়জোড়া কম হলেও বদিউল যতটা সম্ভব সব কিছুর আয়োজন করেছে। নয়নার কাছ থেকে কিপ্টে বধূ খেতাব পাওয়ার কোনো ইচ্ছে তার নেই। ছেলের বাড়ি থেকে বেদে বাড়িতে গায়ে হলুদ তত্ত্ব হিসেবে পাঠানোর নিয়ম, সে নিয়ম রক্ষার্থে হাসবা শিলনোড়ায় কাঁচা হলুদ বেটেছে। অমিত তার থেকে পাসপোর্ট দূরত্বে একটি চেয়ারে বসে আছে, তাকিয়ে আছে তার দিকে। হাসবাকে দেখতে তার বিয়ের প্রথম রাতের কথা মনে পড়ল। বিয়ের রাতে অমিত নিজ থেকে বলেছিল, হাসবা, আমি চাচ্ছি আমাদের সংসারটা আরও কিছুদিন পর শুরু করতে। ততদিনে তুমি নিজেকে সময় দাও, নিজেকে গুছিয়ে নাও। আমিও ততদিন তোমার মনের মতো হয়ে উঠি এবং দুজনের মধ্যকার সম্পর্কটা একটা ভালো সম্পর্ক, সুস্থ স্বাভাবিক সম্পর্কে রূপ নিক। তারপর দুজনে একে অপরকে ভালোবেসে আমাদের নতুন জীবনে পদার্পণ করব। ভালোবাসা ছাড়া সংসার সুখের হয় না। যদি ভালোবাসা ছাড়া সংসার হতো তবে জড়বস্তুর সাথেও সংসার করা সম্ভব ছিল। সেজন্য সর্বপ্রথম দুজনের মধ্যকার ভালোবাসাটা জাগ্রত হওয়া প্রয়োজন। সকালে আমার দিক থেকে কখনো কোনো ত্রুটি পাবে না তুমি। ত্রিদাকে আমি ভালোবেসেছিলাম সত্যি, হয়তো এখনও বাসি, কিন্তু ওকে যে আর পাওয়া হবে না। আজ হোক বা কাল এই সত্যিটা মেনে নিয়ে আমাকে কারো না কারোর সাথে সংসারটা গড়ে নিতে হতো এবং সারাটা জীবন বেয়ে বেড়াতে হতো। সেজন্য আমি যে কারোর সাথে সংসার করতে প্রস্তুত। কিন্তু বিয়েতে যেভাবে তুমি চারপাশে নজর বুলাচ্ছিলে, এক পলক দেখার জন্য চাতক পাখি ন্যায় ছটপট করছিলে, তাতে এটুকু বুঝতে পেরেছি সম্পূর্ণ মনের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা তুমি করেছ। যার দরুন চাচ্ছি না কোনো রকম চাপ সৃষ্টি করে তোমাকে আরও অস্বাভাবিক করে তুলতে। বিয়ের দিন আমি সবটা দেখেছি, তোমার তৃষ্ণার্ত আখিদয় হাঁসফাঁস ভাব সবটাই। সেদিন অমিতার কথার পিঠে হাসবা কোনোরকম প্রত্যুত্তর করেনি, বিনা বাক্যে সবটা জেনে নিয়েছিল। এই সুযোগ তার সত্যি প্রয়োজন ছিল। স্মিত হেসে সেদিন কৃতজ্ঞতা প্রকাশ করে হাসবা। আচমকা স্বীয় কপালে ঠান্ডা কিছুর ছোঁয়া অনুভব করতে সম্বিত ফিরে অমিতের চকিতে নিজ সম্মুখে চাইতে দেখলো হাসবা তার দিকে তাকিয়ে হাসছে। হাসবার হাসিতে মোহিত হলো অমিত। শুধালো, কিছু বলবে? কি ভাবছিলেন? কিছু একটা, তুমি বলো কি জন্য ডাকছিলে? গায়ের পাঞ্জাবিটা পাল্টিয়ে আসুন। হলুদ পাটা নিয়ে কিছুক্ষণের মাঝে আমরা মোড়ল বাড়িতে যাব। হলুদের আয়োজন করছেন বুঝি? করাটা কি স্বাভাবিক নয়? মোড়ল বাড়ির প্রাণ ও মুহিব চাচার একমাত্র মেয়ে নবনী, কোনো খুঁত রাখবেন? 2 ছেলের বিয়েও বেশ আয়োজন করে করা হয়েছিল, আর নবনীতার বেলায় কিনা করবে সেটাই ধারণা দিত। এখন চলুন, কিছু মুখে দিয়ে তৈরি হয়ে নেবেন, শ্বাস ঘনিয়ে এসেছে। আচ্ছা চলো। হাসবা অমিতের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে চলে যাচ্ছিল। অমিত পিছু ডেকে শোধালো, হাসছো কেন? হাসবা পিছু না ফিরে জবাব দিল, আরশিতে নিজের প্রতি বিব্ধ দেখে তারপর কলপারে যান। অমিত বিলম্বিত না করে হাসবার ঘরের দিকে এগিয়ে যায়। গায়ের বাগপথের মোড় হতে মোড়ল
বাড়ির মূল ফটক পর্যন্ত লাল নীল হলুদ রংবেরঙের ফেয়ারি বাতির আলোকসজ্জায় জলমলে চারপাশ। পুরনো আমলের নন্দানিক বাড়িটি যেন সেজে উঠেছে কোনো এক রাজপ্রাসাদের ন্যায়। চতুর্দিক হতে আলো ঠিকরে বেরোচ্ছে। মুইপালম একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে শহর থেকে লোক আনিয়ে সাজিয়েছেন পুরো অন্দরমহল। বেশ বড়সড় আকারে আয়োজিত করা হয়েছে বিয়ের আয়োজন। শহর থেকে রাঁধুনিও আনিয়েছেন। আঙিনার একপাশে উনুনে বড় বড় কড়াইতে তৈরি করা হচ্ছে নৈশভোজ। শফিউল, বাচির, সৈকত তিনজন নিজ নিজ কাজে ব্যস্ত। সন্ধ্যায় শালমি এসেছিল। নবনীতাকে এক নজর দেখেই চলে যায়, কিন্তু লতুবা ও তানিয়া দুজনের জন্য শালমি ফিরে যেতে পারেনি, অজ্ঞাতায় রয়ে গিয়েছে। বয়ে যাচ্ছে সময়। পর্যায়ক্রমে আসার পরপর নবনীতার হলুদ ছোঁয়া অনুষ্ঠান শুরু হলো। ছাদের মাঝখানে হলুদের আয়োজন হয়ে উঠেছে জমকালো পরিবেশ। ক্যাসেটে একের পর এক বেজে চলছে বিয়ের গান। আজ নবনীতার খুশির অন্ত নেই। নবনীতার পরনে হলুদ তাঁতের শাড়ি, কান গলা, হাতে কাঁচা ফুলের গহনা, হাসি হাসি মুখশ্রী, মুখে প্রস্ফুটিত হাসি। মেয়েটাকে আজ অমায়িক অনন্যময়ী লাগছে। হাসবা বসে আছে তার পাশে। দু বান্ধবীর মাঝে নিজেদের নব্য সংসারের সূচনা নিয়ে কথাবার্তা চলছে। কথার ফাঁকে হাসবা নবনীতাকে এমন কিছু জানালো যা শ্রবণ করা মাত্র নবনীতা লজ্জায় দুহাতে মুখ ঢাকলো। লজ্জায় বশীভূত হয়ে আসলো সর্বাঙ্গ। ভেতর থেকে সর্বাত্মা জানান দিল, হবু স্বামী তো দেখা করে নিস, বেচারা তোর বিরহে সর্বাক্ষণ তর পাচ্ছে। ছাদের এক পাত্রে পাঁচির সাথে হেলান দিয়ে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে রয়েছে দিগন্ত। পরনে তার শুভ্র পাঞ্জাবি। বৈদ্যুতিক বাতির আলোয় কপালদ্বয়ে লেগে থাকা হলুদ চিকচিক করছে। অনেক দূরে দাঁড়িয়ে থেকেও বারবার তার দৃষ্টি গিয়ে সরাসরি নিবদ্ধ হচ্ছে নবনীতার প্রফুল্ল মুখশ্রীতে। নবনীতার সাথে চোখাচোখি হতে সে অন্যত্র চোখ ঘুরিয়ে দিচ্ছে, তবুও তাতে যেন নবনীতার বিশেষ হেলদোল নেই। সে স্বাভাবিক হাসবা এবং বদুলের মামাতো বোনগুলোর সাথে কথায় ব্যস্ত। বিগত দূর থেকেই এক মনে নবনীতাকে খুঁটে খুঁটে দেখছিল। সে মুহূর্তে তার ডাক আসলো অন্তর্বল থেকে। চৈতালি কোনো জড়িত নামে তাকে এখনই নিজের ঘরে ডেকেছেন। দিগন্ত সকাল থেকে কিছুতে করে কিছুর সমীকরণ বিলাতে পারছে না। সকাল থেকে চৈতালি অদ্ভুত আচরণ করছে। একটু পর পর এসে দিগন্তকে এটা দেখিয়ে যাচ্ছেন, শোধাচ্ছেন কোনটা কেমন, বিয়ের দিন কী পরবে, কোন ড্রেস তাকে কেমন বানাবে, ইত্যাদি ইত্যাদি। দিগন্ত নির্বোধ স্বপ্ন দেখে যাচ্ছে, সে সাথে সহ্য করে যাচ্ছে। কিন্তু বিকেল না গড়াতেই যেন তার সব ধৈর্য শক্তি ফুরিয়ে গেল। যখনই দেখতে পেল তার বন্ধুবান্ধব মোড়াল বাড়িতে শস্যরিয়ে উপস্থিত, তখনই মায়ের প্রতি চাপা ক্ষোভটা যেন ডালপালা মেলে তরতর করে বেড়ে উঠল। এক প্রকার তীরে গিয়ে মাকে প্রশ্ন করেছিল, মা, এসব কি শুরু করেছো কি তুমি? ওদের এখানে কেন ডেকেছো? নবনীতার বিয়েতে এদের কি কাজ? প্রত্যুত্তরে চৈতালি বেগম জবাব করেনি, বরঞ্চ ভিন্ন প্রসঙ্গে কথা বলে নিখুঁতভাবে সম্পূর্ণ ব্যাপারটি এড়িয়ে গিয়েছেন। নিজের মায়ের এমন কর্মকাণ্ডে দিগন্তের আঘাত ছোঁয়া বিরক্তি। তারপর সন্ধ্যা না হতেই একটা হলুদ পাঞ্জাবি এনে তার হাতে দড়ি দিয়ে যেভাবে এসেছিল ঠিক তেমনি ফিরে যান চৈতালি। মায়ের একের পর এক আচরণে দিগন্ত সত্যি হতাশ। মায়ের দেওয়া পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাবে, দরজার অপর প্রান্তে নবনীতা গায়ের কাপড় এবং নিজের গায়ের পাঞ্জাবির দিকে তাকিয়ে যখন ধারণা হলো দুটো একই নকশা, তৎক্ষণাৎ গায়ের পাঞ্জাবি পাল্টিয়ে শুভ্র পাঞ্জাবি পরিধান করে সে শুভ্র রং এবং কঙ্কাবতী পছন্দের রং উপরন্ত এইটাই পড়লো। কথাগুলো বাতে হতেই ছাদে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল সে। দিগন্তকে চলে যেতে দেখে নবনীতা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। রাত যখন আধার গড়িয়ে মধ্যরাত, নবনীতা যখন ময়নাকে সঙ্গী করে সকলের অগোচরে অন্তর্মহলের পিছনে দরজা খুলে বেরিয়ে যায়, সেই সময় অন্তর্মহলের পিছনে মূর্তির বাসবাগানে অপেক্ষা করছিল বদিউল। হলুদের অনুষ্ঠানে হাসবা তখন কানে কানে একটাই জানিয়েছিল, মাঝরাতে বদিউল তার সঙ্গে দেখা করতে চায়। সে যেন মতির বাঁশবাগানে চলে আসে, বদিউল তার জন্য অপেক্ষা করবে। সে কথা মতো নবনীতা মধ্যরাতে সকলের অগোচরে বেরিয়ে এসেছে। পরনে তার গায়ে হলুদের পোশাক এখনও বিদ্যমান, সাজসজ্জাও মুছেনি, যেমন ছিল তেমনই বেরিয়ে এসেছে। নবনীতা ময়না দুজন যখন বাঁশবাগানে প্রবেশ করে, তাদের পদাচরণ আর শুকনো বাঁশপাতার মুখরের আওয়াজে কর্ণপাত হতে চকিতে পিছন ফিরে বদিউল সতর্কতার সহিত ক্ষীণ স্বরে শোধায়, কে নয়না? তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে নবনীতা প্রত্যুত্তর করে, বধু ভাই।
নবনীতা গলা কণ্ঠস্বর শ্রবণ করা মাত্র বধূল নিঃশব্দে এগিয়ে আসে তারই দিকে। ততক্ষণে মোনা দুজনকে একান্তে ছেড়ে দিয়ে সে দূরে গিয়ে দাঁড়িয়েছে। এত রাতে ডাকলাকে? ইচ্ছা করছে ডাকছি, তাতে তোর কি? আমারে ডাকলা অথচ আমার কিছু না। না, তোর কিছু না, যা, সব নয়না বধুর। তো তারে ডাকলেই পারতা, আমি গেলাম। খবরদার, এক পা নড়ছিস, খাড়াইয়া থাকবি ততক্ষণ যতক্ষণ যাইতে না কমু। নবনীতা বেগচি কেটে বুঝতে পারে বধূল মৃদু হাসলো। নবনীতা হাত কোথাও অন্ধকারে অনুমান করতে পারছে না পেরে বলল, হাত সামনে তুইলা ধর, আন্দাইরে কিছু দেখি না। হঠাৎ নবনীতা তার দু হাতে বধূলের কপালদ্বয় আঁকড়ে ধরে বলল, এখন আমার হাতের উপর হাত রাখো। নবনীতার কথা মতোই বদিউল শিও কপলদ্বয়ের উপর হাত রাখা প্রেয়সীর 2 হাত আলতো করে চেপে ধরে শুধালো, এ আন্দাইরে আমি কিছু দেখি না, তুই দেখলি কেমনে? আমার গাল কই? বধূলের বোকানায় প্রশ্ন শোনা মাত্র নবনীতা খিলখিলে হেসে উঠল আর বলে, তুমি না হয় হাত দেখো না, কিন্তু আমার সামনে যে একখান খাম্বা খাড়াইয়া আছে, অন্দর মহলের চারিধারে অল্প আলোয় সেই খাম্বার প্রতিবিম্ব আমি দেখবার পাই। অনুমান কইরা ধরছি আমার চোখের জ্যোতি বেশি। বুড়া হইয়া গেছে তো হেইয়া চোখে কম দেহ। বউ হইয়া সংসারে যাই, ছোট মাছ আর কদুর শাক খাইয়ে তোমার বুড়া চোখের জ্যোতি ফিরাইয়া দিমুনে। বলতে মনে হয় খিলখিলে হাসলো নবনীতা। খুব মজা নিতেছস, যখন গাঁটটা মারবো তখন সব শয়তানি সুরসুর কইরা পালাইব। তুমি কি এত রাইতে মারবার জন্য আইছো? না, তোরে দেহনের লাইগা কেন জানি মনটা অস্থির অস্থির করতেছিল শ্বাস থেকে। এক নজর দেহনের লাইগা মনটা ব্যাকুল হইয়া উঠছিল। হাসবারে কইছি তোরে যেন কয়। বধূলের অস্থির চিত্রের কথা কর্ণপাত হওয়া মাত্র নবনীতা উদ্দীপ হয়ে পড়ল। ললাট গ্রীবা স্পর্শ করে দেখলো জ্বর এসেছে কিনা। নবনীতা উগ্রীব বুঝতে পেরে বধূল পুনরায় বলল, আমি ঠিক আছি, জ্বরটা রাহে নাই, এমনি মনটা কেমন কেমন করছিল। এখন তোরে দেখছি মন বড়ই শান্ত। তোরে যে বেশে আসতে কইছিলাম তেমনই আসছস তো? হ, কাপড় বদলাই নাই, গয়নাও খুলি নাই। কেন, ফুলের গন্ধ পাও না? হ, পাই তো, কিন্তু ফুলের না, নয়না বউয়ের বউ বউ মিষ্টি গন্ধ। বলতে বলতে বধূল তার হাতে থাকা ছোট্ট টর্চ লাইটটি নবনীতার মুখে শোধালো। আচমকা চোখ মুখে মৃদু আলোয় জলকানি খেতে দেখে নবনীতা নেত্রদয় বন্ধ করে ফেললো। বধূল মহাবিষ্ট তাকিয়ে রইল নবনীতার সুশ্রী বাড়ে। এভাবে কতক্ষণ অতিবাহিত হতে হলো বধূলের জানা নেই। হঠাৎ নবনীতার কথায় সমৃদ্ধি ফিরে পেল। নবনীতা যখন শুধায়, আর কতক্ষণ এইভাবে থাকবা? হুস, কথা কইস না, যতক্ষণ মন চাই ততক্ষণ দেখুম, তোর কি? কতটুকু বলতে বলতে নবনীতার মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সযত্ন সহকারে পেছনে গুজে দিল বদিউল। তার ছোঁয়ায় কেমন একটা অদ্ভুত শিরশিরানি টের পেল নবনীতার সর্বাঙ্গে। শিরশিরানি ছড়িয়ে পড়ে ওর প্রতিটা রণদ্রে গায়ের চামড়া ভেদ করে রক্ত শুদ্ধ পরিষ্কার অনুভব করতে পারছে। ওর মস্তিষ্ক থেকে অ্যাড্রিনালিন নিষ্কৃত হয়ে মিশে যাচ্ছে ওর শিরা উপশিরায়। নবনীতার হাতে তালু অল্প অল্প করে গাঢ়ভক্ত হয়ে উঠছে। কপালদ্বয় লালাপ ধারণ করেছে। হৃদস্পন্দনের গতি বেড়ে গিয়ে প্রায় 3 গুণ। দূর থেকে বেশি আসা ঝিঝি পোকা আর নামলা জানা অচেনা পাখির ডাক। এক শান্ত পরিবেশে নবনীতা হাসপাস করতে লাগলো। স্নায়ুকোষ অকেজো হয়ে পড়লো। এমন অনুভূতি হলো নিজেকে ততস্থ করে কিছু বলবার অভিপ্রাস। বদিউলের কথা কর্ণপাত হওয়া মাত্র থমকে গেল সে। আমার চির পরিচিত চেনা এই মনের শহরে তোর মায়াবী দৃষ্টির ছোঁয়া খুঁজে পাই। দুদণ্ড প্রশান্তির জন্য আমার তোকে চাই। প্রগাঢ় ভালোবাসায় যাকে পাওয়া যায়, যে মনের চিরন্তন প্রেমের পরশ বুলিয়ে দেয়, তাকে কোনো প্রেমিক কখনোই ভুলে যেতে পারে না। আমার অন্তরে চিরন্তন প্রেমের এক উজ্জ্বল উন্মাদনা ছড়িয়ে দিতেই তোর জন্ম। সে প্রেম অনন্তকালেও ফুরাবে না জানবো। তুই মানে এক প্রেমময় নারী, তুই মানে বন্ধুর নয়না বউ, বধুর বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস। তোর রূপের আলোয় আমার বিশ্ব ব্রহ্মাও আলোকিত। তোর খুশিতে আমার আমিটা জীবন্ত। তুই ছাড়া আমার সবই তমিশ্র অনামিশা। বধূলের
ছন্দবদ্ধ নবনীতা বশীভূত হয়ে পড়ল। এই মানুষটা কেন তাকে এত ভালোবাসে? এই ভালোবাসা দুশ্মনদের কোনো জোর কখনো না পড়ুক, কখনো না পড়ুক। নবনীতা নিজের গাল স্পর্শ করে তাতে হলুদ লাগিয়ে বদিউলের গালে ছোঁয়ালো। আসছে বলে অর্ধেক পথ এগিয়ে গিয়েও কি মনে করে পুনরায় ফিরে আসলো। বদিউল একদৃষ্টি তাকিয়েছিল ওর যাওয়ার পানে। হঠাৎ করে ফিরে আসার কারণটা হয়তো আন্দাজ করতে পারলো না, যার দরুন অধরা প্রসারিত করে হাসলো। নবনীতা ততক্ষণে তার সমীপ এসে দাঁড়ায়, দু হাতে বদিউলের মাথাটি আঁকড়ে ধরে নিচের দিকে কিঞ্চিত ঝুঁকিয়ে ললাটে অধর স্পর্শ করে ছেড়ে দেয়। বিনিময়ে বদিউলও এই কাজটি করলো। যতবারই দুজনের সাক্ষাৎ হয়েছে নবনীতা যাওয়ার পরে বদিউলের ললাট অধর স্পর্শ করতে কখনো বলেনি। ভুলে গেলেও মাঝপথ থেকে ফিরে এসে একই কাজটা করে। অভ্যাসবশত বদিউল সবসময় এইটুকু স্পর্শ পেতে চাতক পাখির ন্যায় ছটপট করলেও নিশ্চুপ দাঁড়িয়ে থাকতো, যেমনটা এখন করলো। নবনীতা আর দাঁড়ালো না, বদিউলের দিকে তাকিয়ে থাকতে থাকতে পিছনে পা ফেলে এগিয়ে গেল। অকারণে আজ কেন যেন বদিউল নবনীতাকে ছাড়তে চাচ্ছিল না। পারলে বক্ষ পিঞ্জাতে ছোট্ট খুপড়িতে বন্দি করে রাখতো। এ বুঝি ছাড়লে আর ফিরে পাবে না, হারিয়ে যাবে দুজন দূরে। কিন্তু বিদায়টা নিতেই হলো, চুপচাপ অস্বস্তি চিত্রে, উদাস আর বিষণ্ণ মনে। অক্টোবর মাসের কোনো এক প্রাতঃকাল মস্ত বড় স্টাডি রুমের এক কোণে পেতে রাখা ধূসরাঙা কাউচটিতে মাথা হেলিয়ে সামান্য কাত হয়ে শুয়ে আছে নবশ্রী। এক হাতে তার কফির মগ, অন্য হাতে শুভমান একটা কালো ডায়েরি। ডায়েরিটা অবশ্য তার নয়, পিতা ডাক্তার তাসরিফ দিগন্তের। ওর থেকে কিঞ্চিত দূরত্বেই বসে আছেন তিনি, জীর্ণ শীর্ণ বিধ্বস্ত আর বিষণ্ণ মনে জানালার ফাঁক দিয়ে দেখা দূর আকাশটার দিকে তাকিয়ে রয়েছে। শরতের সকালে বয়ে চলা ঝিরিঝিরি হাওয়া, ছোট ছোট পাখিদের বেপরা দাপাদাপি আর মিষ্টি কলতান। জানালার পর্দা ভেদ করে মিষ্টি সোনালি রোদ্দুর এসে পড়েছে স্বচ্ছ শুভ্র টাইলসের উপর। আবৃত নেত্রদয় অনাবৃত করতে সরাসরি নবশ্রী চোখ পড়ল সেদিকে। তারপর কাউচ হতে মাথাটা উঠিয়ে নিজ সম্মুখে বসে থাকা স্বীয় পিতার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। পিতার রক্তশূন্য ফ্যাকাশে মুখশ্রী দেখা মাত্র তার কলেজাটা কেমন মুচড়ে উঠল। বাবাকে কেমন বিধ্বস্ত দেখা যাচ্ছে। একটা মানুষের জন্য তার বাবার এই অবস্থা। ভাবনান্তর সে মানুষটার প্রতি রাগে অন্তঃকরণ বিষিয়ে উঠল। পরক্ষণেই কিছু একটা ভেবে নিজেও খানিকটা উদাস হয়ে পড়ল। বাবার কথা ভাবতে ভাবতে নিজের দিকে একবার তাকালো নবশ্রী। সে মাত্র অনুভব করলো ওর শরীরটা আর চলছে না। নরম তুলতুলে বিছানাটা তাকে ডাকছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। বিছানায় শরীরটা হেলিয়ে না দিলেই নয়, তবু নবশ্রী ঠায় বসে রইল, কোনোরূপ নাড়াচাড়া করলো না। কপির মগটা সেন্টার টেবিলের উপর রাখা ছিল, হাত বাড়িয়ে সেটাই পুনরায় তুলে নিল। একটু পরপর বড় করে হাই তুলছে আর জীবনী কাটাতে কবিতে চুমুক দিচ্ছে সে। শরীরটা আপনারে বিশ্রাম চাইলেও নবশ্রী পণ করেছে সবটা না শুনে আজ সে কোনো মতেই বিছানায় গা এলিয়ে দিবে না। সবটা জানা হয়ে গেলে তবেই প্রশান্তি ঘুম ঘুমাবে। আজ এক সপ্তাহ যাবৎ সে না ঠিকমতো খেতে পারছে, না বসতে পারছে, নাই বা ঘুমাতে পারছে। এত কিছুর মাঝেও ওর মাথাটা কেমন ঝিমঝিম ধরে আছে। কিছুক্ষণ জাগিয়ে আবারও ঠিকঠাক হয়ে বসলো বাবার মুখোমুখি। নবশ্রী তার পিতার থেকে মাত্র 3 ফুট দূরত্বে কপির মগ হাতে চেয়ারে বসেছিল। জানলার দিক হতে দৃষ্টি সরে অনিমেষ চেয়ে আছে মেয়ের দিকে। চশমার ফাঁক দিয়ে মেয়ের কার্যকলাপ পুরোটাই পর্যবেক্ষণ করলেন তিনি। বাবার প্রেম কাহিনী শোনার জন্য মেয়ে তার মরিয়া। সে আবার স্পষ্ট ওর চোখ মুখে। এতটুকু মেয়ের এমন কৌতূহল ভরা মুখখানি দেখে সে তপ্ত শ্বাস ছাড়ল। এত বছর পর আজও সে পুরনো অনুভূতিদ্বয় প্রথম দিনকার মতো তরতাজা আর যন্ত্রণাদায়ক। এতগুলো বছর পরেও সেই অনুভূতি একটুও পাল্টায়নি, পাল্টানো গেল না। নবশ্রী বাবার দিকে তাকিয়ে থেকে বলল, বাকিটা কখন বলবে আব্বু? পুরোটা শেষ করো প্লিজ। কাল সারা রাত জেগে তোমার লাভ স্টোরি শুনেছি, এখন আমি 2 চোখের পাতা খুলে রাখতে পারছি না। ইতিমধ্যে কফির মগ হাফ সেঞ্চুরি করে ফেলেছে। ধৈর্যের পরীক্ষা নিয়ে সেটা ফুল সেঞ্চুরি গড়ে পৌঁছে দিও না
তাহলে আজ তোমার কঙ্কাবতী আমাকে আর তোমাকে দুজনকে কফি খাইয়েই রাখবে পুরো দিন। সেটা তুমি চাইতে পারো, বাট আমি কিছুতেই চাচ্ছি না। মেয়ের কথা শুনে দিগন্ত বিষণ্ণ মনে হেসে উঠল। সত্যি মেয়েটা আজ এক সপ্তাহ যাবৎ ওর পিছু পিছু ঘুরে ঘুরে ধৈর্যহারা হয়ে পড়েছে। তারই বা কি দোষ? হসপিটালের কাজে সময় অসময়ে ওকে ছুটতে হয়। সপ্তাহের ছুটির দিনটুকু ব্যতীত অবসর বলতে বিন্দুমাত্র সময় নেই। এ নিয়ে ছেলে মেয়ে কঙ্কাবতী সকলের একগাদা অভিযোগ, অথচ তার কিছুই করবার নেই। সপ্তাহখানেক আগে স্টাডি রুমে পুনরায় বইপত্র গোছাতে গিয়ে দিগন্তের অসমাপ্ত ডায়েরিটা নবশ্রীর হাতে পড়ে। সকলের দৃষ্টিগোচর রাখতে অতীব স্তনপর্ণে দিগন্ত স্টাডি রুমের একদম পুরনো বইয়ের স্তূপে লুকিয়ে রেখেছিল ডায়েরিটি। কালো মলাট বাঁধা ডায়েরিটা পেয়ে নবশ্রী ব্রু কুচিয়ে সেটা পরখ করতে ডায়েরি বাজে প্রথম পৃষ্ঠায় 1986 সাল অবলোকন করতে তার ঢের কৌতূহল জাগে এবং কৌতূহল দাবি রাখতে না পেরে সেখানে বসে নবশ্রী ডায়েরির প্রথম কয়েকটা পেজ পড়ে ফেলে। কিছুটা পরে বুঝতে পারলো ডায়েরিটা ওর বাবার এবং ডায়েরির মাঝে লিখিত যে কাহিনীটি রয়েছে সেটা তার পিতার জীবনে ঘটে যাওয়া চরম এক সত্য কাহিনী। তারপর বাকিটুকু না পড়ে নবশ্রী ডায়েরিটা নিজের কাছে রেখে দেয়। যেহেতু বাবা লাভ স্টোরি, কেননা বাবার মুখ থেকেই শোনা যাক। সেই রাতে দিগন্ত বাসায় ফিরলে তার পরপরই নবশ্রী তাকে ডায়েরিটির কথাটি জানায় এবং বলে সে বাকিটা স্বয়ং বাবার মুখ থেকে শুনতে বগ্র। সেদিক থেকে দিগন্ত সময়ের ফাঁকে নবীনতা বদিউল দিগন্তের তিনজনের ত্রিকোণ প্রেমের পরিমিতি মেয়েকে শুনিয়ে যাচ্ছে। নবনীতা বদিউলের বিয়ের আগের রাতের ঘটনা গতকাল রাতে বলে বুড় হওয়ার কিয়ৎক্ষণ পর দিগন্ত কথা বলা বন্ধ করে দেয়। এখনও চুপচাপ। নবশ্রী পুনরায় শুধায়, কি হয়েছে আম্মু? তুমি এমন চুপচাপ কেন? বলো না, তোমার কঙ্কাবতী কি আমাদের নবনীতা আম্মুই, নাকি এই নবনীতা অন্য কোনো নবনীতা? আর তোমার নবনীতা এখন বদিউল আঙ্কেলের স্ত্রী। সেই দিন নবনীতা আন্টি কি তোমার স্ত্রী হতে পেরেছিল, নাকি বদিউল আঙ্কেলের স্ত্রীও হয়েছিল? শেষটুকু তাড়াতাড়ি বলো প্লিজ, মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আজ কয় তারিখ আম্মু? পিতার এমন খামখেয়ালিপানা নবশ্রী খানিকটা তেতে ওঠে। শুধায়, আব্বু এত খামখেয়ালিপনা কেন করছো? আমার কিন্তু সত্যি সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্লিজ। রাগ করছো কেন আম্মু? আজ কয় তারিখ সেটাই জিজ্ঞাসা করছি, বলো না কত তারিখ। নবশ্রী নিজের স্মার্টফোনে তারিখ আর সময় দুটো দেখলো। আজ 11 অক্টোবর 2004, সময় 8:26। ফোন থেকে নজর ঘুরিয়ে সামান্য স্লেশ বড়া কণ্ঠে বলল, 11 অগস্ট। কষ্ট করে বাংলা ক্যালেন্ডার আজকে তারিখটা দেখবে আম্মু, এটাই শেষ প্লিজ আম্মু। পিতার অনুরোধ মিশ্রিত কণ্ঠ শুনে নবশ্রী কথা বাড়ল না। গুগলে আজকের বাংলা তারিখটা দেখে বলল, 6ই আশ্বিন। এবার কিছু বলবে আব্বু? গত 4 ঘন্টাও বেশি সময় ধরে তুমি চুপচাপ বসে আছো। তোমার নীরবতা ক্রমশ আমার মনে ভয় ধরাচ্ছে। নবশ্রীর বলা কথাগুলো দিগন্তের কর্ণপাত হলো না, কেননা আজকের বাংলা তারিখটা কর্ণপাত হওয়া মাত্র দিগন্ত সেখানে আটকে গিয়েছে। অশান্ত মনটা ক্রমশ অশান্ত হয়ে উঠল। নবশ্রীর একের পর এক প্রশ্নে দিগন্ত যখন দিশেহারা, ঠিক তখনই স্টাডি রুমের দরজায় পা ফেলে একজন প্রগট মহিলা, বয়স 37-এর এদিক সেদিক, পরে তার সোনালি পাড়ের কালো শাড়ি, আট পরে ভাবে পড়া, চুলগুলো খোপা করা, দু হাতে ট্রে আঁকড়ে হাসি খুশি মুখ করে এগিয়ে আসছে তাদের দিকে। টিপট, সুগার পট, দুটো চায়ের কাপ আর স্ল্যাগ ভর্তি টেস্টি সেন্টার টেবিলের উপর রেখে এক নজর মেয়ে এবং স্বামীর উপরের দিকে চাইল নবনীতা। আর তাতে যা বুঝলো, মেয়ে সবটা শোনার জন্য মরিয়া, কিন্তু স্বামী তার
প্রথম দিনকার মতো উদাস চিত্রে বসে আছে। এক পাশে বড় স্টাডি টেবিলে কফির মগে ভর্তি। তার দেখা মাত্র নবনীতার কপালে হাত আপন মনে বিড়বিড় করলো। কাল সারা রাত জেগে বাপ মেয়ে দুটোর প্রেম কাহিনী শুনেছে আর কফির পাউডারের ডিব্বা খালি করেছে। তাই তো ভাবি কফি পাউডারের ডিব্বা রাতারাতি উধাও হলো কি করে। আজ সকালে কফি বানাতে গিয়ে কফি পাউডার না পেয়ে নবনীতা হতভম্ব হয়ে পড়ে। দুদিন হয়নি এক ডিব্বা কফি পাউডার কিচেন রুমে রেখেছিল, অথচ দুদিন রাজ্যে কফি পাউডার উধাও। বাপের দুটোই কফিখোর মেয়ের দিকে তাকিয়ে বলল। বাবা পুরোটা বলেনি? নবশ্রী অসহায় মুখ করে মায়ের দিকে চেয়ে বলল। না তুমি বলো, তুমি কি আব্বু সেই নবনীতা যে ছিল এক সময় বদিউল আঙ্কেলের নয়না বধূ, নাকি অন্য নবনীতা? মেয়ের এমন বোকা বোকা প্রশ্ন শুনে নবশ্রীর মা অর্থাৎ নবনীতা হাসলো সুদায়। আজ যেন কত তারিখ আম্মু? উফ, তোমারও সেই প্রশ্ন। বাবাও বুঝি জিজ্ঞেস করেছে। মায়ের প্রশ্নে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে শ্রাবণী বলে। তুমি বলো বাংলা নাকি ইংরেজি, কোনটা জানতে চাও? বাবারটা 6ই আশ্বিন 1411। 6ই আশ্বিন স্পেশাল কিছু ঘটেছে? কি বলো? নবনীতা কিছু বলবে তার আগে দিগন্ত বসা থেকে উঠে বাহিরে বেরিয়ে যায়। নবশ্রী সেদিকে তাকিয়ে শুধায়। কি হলো ব্যাপারটা? যা দেখতে পেলে তাই হলো। উফ আম্মু, তোমরা স্বামী স্ত্রী উভয়ই উইয়ার্ড। রিয়েল লাইফে থ্রিলার মুভির ক্যারেক্টার রোল প্লে করছো না তো? তবে এমন বিহেভিয়ার করছো কেন? হোয়াই? সিম্পলি বলো তুমি নবনীতা, তুমি কঙ্কবতী, এবং বিয়ে তোমার আর আব্বুর হয়েছে, বদিউল আঙ্কেলের সাথে নয়। কারণ আব্বুর থেকে যতটুকু শুনেছি, দাদিমা তোমার সাথে আব্বুর বিয়েটা পড়ানোর জন্যই একদম হাত ধরে পড়েছিলেন। তাহলে এটা স্পষ্ট তোমাদের দুজনের বিয়ে হয়েছে। ব্যাস, তাহলে হয়। তা না ঘুরিয়ে দুজন তারিখ নিয়ে পড়েছে। আছেটা গিয়েই 6ই আশ্বিনে। 6ই আশ্বিন, ওয়েট, তোমার আর বদিউল আঙ্কেলের বিয়ে হওয়ার কথা ছিল 6ই আশ্বিন। কাল রাতে আব্বু এমনটাই কিছু বলল। তাহলে আজ কি তোমাদের বিবাহবার্ষিকী? কিন্তু আমি তো জানি তোমাদের বিবাহবার্ষিকী 5ই ডিসেম্বর, কিন্তু এখন তো অক্টোবর মাস। তাহলে উফ আম্মু। আব্বুকে গিয়ে বলো তুমিও সাথে যেতে চাও, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি কাঁদছো কেন? আর কোথায় যাব? নিশিতপুর গ্রামে। প্রতি বছর তোমার আব্বু এই দিনে নিশিতপুর গ্রামে সময় কাটান। তুমি গিয়ে বলো আমরা যেতে চাই, সে যেন নিয়ে যান। তোমার গ্রামে তুমি যাবে? বাবার পারমিশন কেন নিতে হবে? তুমি বড্ড প্রশ্ন করো নবশ্রী, যেটা বলছি সেটা করো। কথাগুলো বলতে বলতে আঁচলের মুখ ডেকে নবনীতা স্টাডি রুম থেকে এক ছুটে বাহিরে বেরিয়ে আসে। মায়ের যাওয়ার পানে তাকিয়ে নবশ্রী নির্বুধ বসে রইল। মনটা কেমন কুড়াইছে। সেদিন নিশিতপুর গ্রামে খারাপ কিছু ঘটেছিল কি, যেটা আব্বু আম্মু কেউ বলতে চাইছে না? কি এমন করেছিল সেদিন? নবশ্রী তার বাবা মা কারো পিছু নিল না, বরং স্টাডি রুম থেকে বেরিয়ে দক্ষিণ দিকে শেষ গোটাতে প্রবেশ করলো। বিছানায় শুয়েছে চৈতালি, মাথার উপর গোল করে সিলিং ফ্যান ঘুরছে, সেদিকে তার দৃষ্টি স্থির। ধীরগতিতে নবশ্রী এগিয়ে গেল দাদিমার দিকে। দাদিমার মাথার কাছটায় বসলো। দাদিমার হাড্ডিসার দেওয়াটার দিকে তাকিয়ে ওনার ডান হাতটা নিজের হাতের মুঠোয় রাখতে চৈতালি সম্বিত ফিরে পায়। নাতনিকে পাশে রেখে হাঁটার চেষ্টা করলেও ব্যর্থ হলো চৈতালি। নবশ্রী এক দৃষ্টিতে চেয়ে রইল দাদির মুখ পানে। শরীরের সব কয়েকটা হাড় দেখা যাচ্ছে, যেন হাড়ের উপর একটা চামড়া টাঙানো। মুখেও এক চিলতে মাংস না থাকায় কঙ্কালের বিভৎস দেখা যাচ্ছে। নবশ্রী দাদিমার দিকে চেয়ে শুধায়। দাদিমা, আজ থেকে 18 বছর আগে নবনীতা আন্টির সাথে বদিউল
আসহার আঙ্কেলের বিয়ে হয়েছিল, নাকি তাসফির দিগন্তের সাথে বিয়েটা হয়েছিল? আমার আম্মু নবনীতা, উনি কি নিশিথিনপুর গ্রামের সেই উড়নচণ্ডী একরোখা প্রতিবাদী মেয়েটা, যে বদিউল আঙ্কেলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে, যার জন্য গোটা মোড়ল বাড়ির মানুষগুলোর সাথে হ্যাকা লড়েছে? সেই নবনীতা কি আজকে তাসরিফ দিগন্তের কঙ্কাবতী? বলো না দাদিমা। নবশ্রীর প্রশ্নের প্রত্যুত্তর করবার ক্ষমতা চৈতালি নেই। চোখের সামনে বেশি উঠলো 18 বছর আগে সেই তিক্ত অতীত। মনে হচ্ছে নবনীতার আর্তনাদগুলো দোকানে গরম সীসা ডালার মতো উত্তাপ ছড়াচ্ছে। চৈতালি চোখ মুখ খুন ভিজে উঠল, চোখে কানিস বেয়ে টপটপ করিয়ে পড়ল নেত্রীর। তিনি রাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে মাথার উপর সাদা সিলিংটার দিকে শূন্য দৃষ্টি মেরে চেয়ে রইলেন। দাদিমার নীরবতা আর অশ্রুজল বলে দিচ্ছে সেদিন খারাপ কিছু ঘটেছিল। মুহূর্তে তার ছোট্ট হৃদয়ে তীর বিদার ন্যায় ক্ষত সৃষ্টি হলো। আচমকা মনে পড়লো বাবা বলেছিল বাবা আজ নিশিথিনপুর গ্রামে যাবে, আজ পুরোটা দিন সেখানে কাটাবে। চলে জানি তো, সময় ব্যয় না করে ছুটলো বাবার ঘরে দেখে। দিগন্ত তখন ছয়মাত্র শেষ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ের শার্টটা জড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে নক না করে নওয়াজ হুড়মুড়িয়ে প্রবেশ করে বাবার রুমে। আশপাশে না তাকিয়ে বলে, আব্বু, আমি তোমার সাথে যাব। ব্রু কুচকিয়ে দিগন্ত দরজার দিকে তাকালো, মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে। কেন যাবে? জানি না, বাট যাব। সরি আম্মু, আমি নিয়ে যেতে পারবো না। তাহলে আমি তোমার পিছু নেব, না হয় জিপিএস ট্র্যাক করে চলে যাব। জেদ করো না আম্মু। আমি সত্যিই যেতে চাচ্ছি আব্বু। শেষটুকু তুমি তো বললে না, আম্মুও বলছে না, দাদিমাও কিছু বলেননি। এখন বাকি থাকে হাসপা আন্টি। নিশিথিনপুর গ্রামে পৌঁছে হাসপা আন্টিকে সবটা জিজ্ঞেস করব। আমাকে 10 মিনিট সময় দাও, এক্ষুনি তৈরি হয়ে আসছি। যেও না আপু, প্লিজ। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, যাও ধীরে সুস্থে তৈরি হয়ে নাও। তোমার আম্মুকেও বলো। সত্যি? এছাড়া উপায় নেই। নবশ্রী খুশিতে ছুটলো নিজের রুমে। ড্রয়িং রুমে মাকে দেখতে পেয়ে বলল বাইকও যেন রেডি করানো হয়। দ্রুত গাড়িতে শাসাই করে ছুটছে নবনীদের শুভ সিডেন গাড়িটা। বাড়ির ছোটাছুটিতে ধীরে ধীরে বাতাস বয়ে যাচ্ছে। হাইওয়ে ওভারটেক করে গাড়িটা গ্রামের রাস্তায় ঢুকে পড়তে শহরতে স্নিগ্ধ অনিল স্পর্শ করে গেল সকলকে। ড্রয়িং সিটে বসে ড্রাইভ করছে দিগন্ত, তার ঠিক পাশে নবশ্রী বসে রয়েছে। পিছনে দিগন্তের স্ত্রী নবনীতা, পুত্র স্বাগত, বয়স তার 10। নবশ্রী গাড়িতে বসে থাকলেও চোখ ছুটছিল ডানে বামে। কিছুক্ষণ ডান দিকে ছড়ানো মুগ্ধতা দেখছে, কিছুক্ষণ বাম দিকে। গ্রামের আলপথ ধরে তাদের বাড়িটা ক্রমশ এগিয়ে যাচ্ছে নিশিথিনপুর গ্রামের দিকে। রাস্তার দুপাশ শরতে কাশফুল ফুটে কাঁচা পাকা রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দুই পাশে প্রতি জমিতেও শাকসবজি চাষের কোনো কমতি নেই। সূর্যের আলোয় সবুজ ধান ক্ষেত হয়ে উঠেছে মনোমুগ্ধকর। আকাশের বুকে বেশি বাড়ানো সাদা মেঘের ভেলা, রোদের জলমল আর বাতাসের নির্মলতা, আকাশের উজ্জ্বলতা নীলিমার অত্যন্ত ছুঁয়ে মালার মতো উড়ে বেড়াচ্ছে পাখির ঝাঁক। শরতের আগমনে বাংলার বন, কুয়েল, দুয়েল, ময়না, কলকলানিতে মুখরিত বাংলা সব মিলিয়ে শরৎ নিয়ে এসেছে এক মাধুর্য। প্রকৃতির এমন অপরূপ মহিমা গতকালে দেখা মিলে মন পড়ে গেছে। এক অপার সৌন্দর্য, নানা রঙে সাজানো, নানান নান্দরিকতা মন ছুঁয়ে যাচ্ছিল নবশ্রীর। মনে হচ্ছিল যান্ত্রিক শহর ছেড়ে কোনো এক রঙিন দুনিয়া ছিটকে পড়েছে। সোনাতলি হাট পেরিয়ে দিগন্তের গাড়িটা যখন সেই চিরাচলা রাস্তার কাছে আসলো, অভ্যাসবশত স্টিয়ারিং থেকে পা সরে গাড়িটা থামিয়ে দিল। এই সেই রাস্তা যেখানে তার সাথে নবনীতা প্রথম সাক্ষাৎ হয়েছিল। হঠাৎ গাড়ি থেমে যেতে নবশ্রী ভ্রু উঁচিয়ে বাবার দিকে চাইল। দিগন্ত তখনও একবারে তাকিয়ে রয়েছে সামনের রাস্তাটার দিকে। নবনীতা কিছু বলবে প্রস্তুতি নিচ্ছিল। পিছন থেকে নবনীতা তার হাতটা ধরে থামিয়ে দিল। ইশারা চুপ থাকার ইঙ্গিত দিয়ে নিজে দিগন্তের
কাঁধে হাত রেখে শোধায়, যাওয়া যাক। তোমার মনে পড়ে এই জায়গাটার কথা? এখন চলো, সময় বয়ে যাচ্ছে। দিগন্ত নিজেকে সামলে পুনরায় গাড়ি স্টার্ট দেয়। তাদের গাড়িটা যখন নিশিতপুর গায়ের নোয়াপাড়া পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, বনেদি বাড়ির ভেতর থেকে ডাকডুলে আওয়াজ, চারদিক থেকে তখন গম গম। নবশ্রী পিছু ফিরে নবনীতাকে শোধায়, আম্মু, ওখানে কি হচ্ছে? বনেদি বাড়িটার দিকে তাকিয়ে নবনীতা প্রত্যুত্তর করে, এটাকে বলে নোয়াপাড়া। নোয়াপাড়া নিশিতপুর গ্রামের হিন্দুপাড়া নামে বিশেষ পরিচিত। দুর্গাপুজোর শুরু হবে আজ রাতেই, হয়তো প্রতিমার ত্রিনয়ন আঁকা হবে। তারই তোড়জোড় চলছে, ঢাকঢোল পিটানো হচ্ছে। তুমি জানো কিভাবে, কি করে? তেমন জানি না, ছোটবেলায় দাদির মুখে শুনেছিলাম সপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশরের অগ্রভাগ দিয়ে প্রতিমার ত্রিনয়নে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু ও শেষে ডান চক্ষু আঁকা হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে। পর্দায় ঢাকা ঘেরাটোপে পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট 108 বার বীজ মন্ত্র জপ করা হয়। এরপরেই মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে রূপে প্রদর্শিত হয় দুর্গা। ও আচ্ছা। এখন গাড়ি থেকে নেমে আসো, আমরা পৌঁছে গিয়েছি। মরার কথা শোনা মাত্র নবশ্রী আশপাশে নজর বোলালো। গ্রামের এদিকটা তেমন ঘনবসতি নয়, ফাঁকা ফাঁকা বাড়িঘর। নবশ্রী শোধায়, আমরা কোথায় যাব? হাঁটতে হাঁটতে নবনীতা বলল, হাজবান্টির বাড়ি। হাজবান্ডের বাড়ি কেন? নানু বাড়ি চলো, মোড়ল বাড়িতে। নানু বাড়ির কথাটা শ্রবণ করতে নবনীতা মগশ্রী কঠিনাকা ধারণ করে রাগান্বিত কণ্ঠে বলল, ওটা তোমার নানু বাড়ি নয় নবশ্রী, চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকো। নবশ্রী যখন হাসবাদের বাড়ির পৌঁছে ঘড়ি কাটায় 12টা ছুঁই ছুঁই। অতিথি আগমনে হাসবা খুশির অন্ত নেই। বড় মেয়ে মাওহিবা, ছোট মেয়ে আইমান, দু মেয়েকে রেখে অতিথি আপ্যায়নের নির্দেশ দিয়ে সকলকে নিয়ে ড্রয়িং রুমে বসে মিগেল সোফায় বসে আছে দিগন্ত। তার পাশে অন্য সোফাটিতে নবনীতা, নবশ্রী সাগ্রত বসে আছে। দিগন্ত শোধায়, কেমন আছো হাসবা? আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক্তারবাবু, তবে আজকাল খুব অল্পতেই হাঁপিয়ে উঠি। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, খাবার খেতে। তার জন্য ইয়া লম্বা একটা লিস্টও ধরিয়ে দিয়েছে। মেয়েদের দেখাশোনায় জীবনটা চলছে, এই আর কি। শরীরের প্রতি যত্নশীল হও, বয়স তো কমছে না, বরঞ্চ বাড়ছে। এখন আর সেই সময় নেই আগের মতো গাছে গাছে চড়বে বেড়াবে, আজের কালর গাছের ফল চুরি করবে। বাপরে, 3টে মিলে যা করে বেড়াতে, গাম পুরো মাথায় তুলে রাখতে। পুনরায় স্মৃতি মনে করে দিগন্ত হাসবা উপস্থিত সকলে হাসলো। যা বলেছেন, ছেলে মেয়ের সামনে নাক কাটালেন ডাক্তারবাবু। ভুলেই গিয়েছিলাম আমি একজন ডাক্তারের কাছে অন্য আরেক ডাক্তারের বদনাম করছি। আমি কি আর ছাড় পাই? আপনিও যে আগের মতো নেই ডাক্তারবাবু, সেদিকে ধ্যান পড়েছে? আমাকে ধ্যান দিতে হয় না, নবনীতা আছে, ওই খেয়াল রাখে। তা অমিতকে দেখছি না, ও কোথায়? মসজিদে গিয়েছে, এসে পড়বে কিছুক্ষণের মাঝেই। ততক্ষণে আপনারা বিশ্রাম নিন। শেষমেশ ভাবিকে নিয়ে আসলেন, 18 বছর আগে একবার নিয়ে এসেছিলেন। তারপর থেকেই আপনি একাই আসতেন। আজ স্পেশাল কিছু? আর বলো না, মেয়েটা এমন জেদি হয়েছে, পুরাই নবনীতার প্রতিচ্ছবি। ও আসবেই আসবে, তাই আর না করতে পারিনি, নিয়ে এলাম। মেয়ে আসবে মা আসবে না তা হয়, সপরিবারে আসতে হলো। চোখের পলকের সময় কিভাবে কেটে যায় অনুমান করতে পারি না। 18 বছর কেটে গিয়েছে, চুলে পাক ধরেছে, পৃথিবীতে বেঁচে থাকার সময় ফুরাচ্ছে। ভাবতে অবাক লাগে, অথচ কিছু স্মৃতি আছো এমন তত্তাজা আর যন্ত্রণাদায়ক, মনে হয় হৃদয়ে চোখের মতো বসে আছে। মনে পড়লেই মনে হয় এই বুঝি সেদিনকার ঘটনাই ছিল। ছাড়াও সেসব কথা, আগামী দিনগুলো নিয়ে ভাবো। অতীত বা স্মৃতি কখনো সুখের নয়। স্মৃতি ঘনস্থানীয়, সুখ আর অতীত দুঃখে দীর্ঘ নিঃশ্বাস। পুরো অতীত ভাবলে বুক চিরে কান্নার ঢলগুলো ভিড়িয়ে আসা ছাড়া কিছু অবশিষ্ট থাকে না। স্মৃতি যতই ক্ষণস্থায়ী সুখের হোক, মানুষ কিন্তু অতীত আর স্মৃতি উভয় আঁকড়েই পাচ্ছে ডাক্তারবাবু। ভবিষ্যতে চিন্তা করে মানুষ সামনের দিকে এগিয়ে গেলেও অতীত কখনো পিছু ছাড়ে না। অতীত মানুষের মনে দাগ কাটে, বর্তমান নয়।
সদর দরজা পেরিয়ে কথাটি বলতে বলতে অমিত সামনে এসে দাঁড়ালো। অমিতকে দেখা মাত্র দিগন্ত সোফার থেকে উঠে দাঁড়ায়। কুশল বিনিময় করতে দুজন পাশাপাশি বসে, দুজন নিজেদের একান্ত কথাবার্তা শেষে অমিত শুধায়, প্রথম কবর জিয়ারত করে নেওয়া যাক, তারপর অন্য কিছু, কি বলেন? তাই হোক। হুজুর কোথায়? গুরুস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন। চলুন। তো বন্ধুরা, 2 দিন পরেই লাস্ট পর্ব দেওয়া হবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। আর সুন্দর সুন্দর গল্প পেতে কমেন্ট করো।